মাইক্রোটিক কোর্সের আজকে আমরা ডে 13 নিয়ে আলোচনা করব। ডে 13 মূলত হচ্ছে হটস্পট সলিউশন। তো এখানে যে টপিকগুলো আছে হটস্পট সলিউশন বা হটস্পট কনফিগারেশন, দেন হটস্পটের ইউজারদেরকে ম্যানেজ করার জন্য আমরা এখানে দুটো টুলস বা সিস্টেম দেখব। একটা হচ্ছে নর্মালি ভাউচার সিস্টেম বা ভাউচার সফটওয়্যার, আর একটা হচ্ছে রেডিয়াস ইউজার ম্যানেজার। মূলত এটা মাইক্রোটিকের ডিফল্ট ইউজার ম্যানেজার। তো হটস্পটের ইউজারদেরকে খুব সহজে ম্যানেজ করার জন্য আমরা ভাউচার সিস্টেম বা এখানে আমরা মূলত যে ভাউচার সিস্টেম দেখব এই সফটওয়্যার নাম হচ্ছে মিকমন ভাউচার সিস্টেম বা ভাউচার সফটওয়্যার। তো আমরা দেখব কত সহজে এই ভাউচার সফটওয়্যার দিয়ে আমরা হটস্পট ইউজারদেরকে ম্যানেজ করতে পারি। তো হটস্পট অ্যাকচুয়ালি কীভাবে আসলো বা হটস্পট আমরা অ্যাকচুয়ালি কোন সাইডে কনফিগারেশন করব, অর্থাৎ ল্যান বা ওয়ান। তো এর জন্য আমরা যদি একটু প্রথমের দিকে যাই, তো এখানে দেখতে পাচ্ছি যে মাইক্রোটিকের এই হচ্ছে আমাদের মাইক্রোটিক রাউটার। আইএসপি থেকে কানেক্টিভিটি আসছে, যেটাকে আমরা বলতেছি ওয়ান, আর আমরা ক্লায়েন্টকে ইন্টারনেট দিচ্ছি সেটাকে বলতেছি ল্যান। তো ওয়ান কনফিগারেশন হচ্ছে স্ট্যাটিক, ডিএসসিপি ক্লায়েন্ট, পিপিইউ ক্লায়েন্ট এবং হচ্ছে ওয়্যারলেস। আচ্ছা, ওয়্যারলেসটা অপশনাল। আর ল্যান সাইডের জন্য স্ট্যাটিক, ডিএসসিপি সার্ভার, পিপিইউ সার্ভার, হটস্পট। এই হচ্ছে আমাদের আজকের টপিক, হটস্পট। আচ্ছা, তো দেখেন পিপিইউ সার্ভার আমরা যদি কনফিগারেশন করি, তারপরেও ক্লায়েন্টদেরকে আমাদেরকে দিতে হবে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। হটস্পট যদি কনফিগার করি, তারপরেও ক্লায়েন্টদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তাহলে দুটোই তো একই রকম, তাহলে স্পেশালিটি কী থাকলো? অ্যাকচুয়ালি আমরা পিপিইউ যেভাবে ম্যানেজ করতে পারি, হটস্পট আরেকটু অন্যভাবে বা আরেকটু র্যান্ডমলি বা ডাইনামিক্যালি ম্যানেজ করা যায়। যেমন ধরেন আমরা যদি চাই যে স্পেসিফিক কিছু সময়ের জন্য একটা ইউজারকে দিব, সেটা র্যান্ডম ইউজার। যেমন আমরা পিপিইউ এর ক্ষেত্রে বাল্ক ইউজার সাধারণত ক্রিয়েট করি না, আমরা একটা ইউজার আসে তার নামে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে দিই। কিন্তু হটস্পটে আমরা বিভিন্ন জায়গায় যদি আমাদের ওয়াইফাই জোন করতে হয়, বিশেষ করে কোনো পাবলিক প্লেসে, তো সেক্ষেত্রে কিন্তু পিপিইউ এর থেকে আমাদেরকে হটস্পট সার্ভিসটা সব থেকে বেটার। কেননা সেখানে আমরা যেহেতু র্যান্ডম ইউজার ম্যানেজ করতে হবে, হ্যাঁ, তো নর্মালি আমরা মোবাইলের ডেটা যেভাবে ইউজ করি, যে দোকান থেকে একটা কার্ড কিনে নিচ্ছি, কার্ডটা অ্যাক্টিভ করতেছি, চলতেছে, মেয়াদ অনুযায়ী চলতেছে। তো যেটা আমরা হটস্পট দিয়ে খুব সুন্দর করে করতে পারি, হ্যাঁ, এবং আমরা বাল্ক ইউজার বা র্যান্ডম ইউজার ম্যানেজ করতে পারি। তো হটস্পটের ব্যাক এন্ডে ডিএসসিপি সার্ভার কাজ করে, অর্থাৎ কেউ যদি হটস্পটে কানেক্ট করতে চায়, তাহলে সে সবার আগে ডিএসসিপি সার্ভার থেকে আইপি অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো আমরা তো আলাদাভাবে ডিএসসিপি সার্ভার কনফিগারেশন দেখেছি। তো ডিএসসিপি সার্ভার কনফিগার করলেই ক্লায়েন্ট অটোমেটিক্যালি আইপি পেয়ে যায়, তাহলে হটস্পটের আর কি প্রয়োজন? যেহেতু ডিএসসিপি ব্যাকএন্ডে কাজ করতেছে বা ডিএসসিপি আলাদা করে কনফিগার করলেই ইন্টারনেট পেয়ে যাচ্ছে, সো হটস্পটের কি প্রয়োজন? অ্যাকচুয়ালি অথেন্টিকেশন। অথেন্টিকেশন বলতে আমরা যেন শুধুমাত্র ভ্যালিড ইউজারদেরকেই সার্ভিসটা প্রোভাইড করতে পারি, এই বিষয়টা এনশিওর করার জন্য আমরা হটস্পটের সাহায্য করতে পারি। ওকে, তো এখানে আমরা আজকে হটস্পটের যাবতীয় কাজগুলো দেখব। যে প্রথমে আমরা দেখব শুধু মাইক্রোটিকের লোকাল ডেটাবেস বা লোকাল সিস্টেম থেকে কিভাবে, অর্থাৎ শুধু মাইক্রোটিক দিয়েই আমরা কিভাবে হটস্পটের ইউজার থেকে ম্যানেজ করতে পারি। আবার আমরা ভাউচার সিস্টেম বা রেডিয়াস ইউজার ম্যানেজার দিয়ে কীভাবে হটস্পটের ইউজার থেকে ম্যানেজ করতে পারি, এই বিষয়গুলো আজকে দেখব। ওকে, তো এর জন্য আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামটা কীরকম হবে? আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামটা হুবহু এরকমই হবে, অর্থাৎ আমাদের মাইক্রোটিক রাউটার, আমরা আইএসপি থেকে একটা কানেক্টেড নেব ওয়ান ইনশিওর করার পরে আমরা ল্যান সাইডের জন্য আমরা হটস্পট সার্ভার কনফিগারেশন করব। দেন আমরা রাউটার থেকেই হটস্পটের ইউজার থেকে ম্যানেজ করব। এরপরে আমরা একটা রেডিয়াস ইউজার ম্যানেজার অথবা ভাউচার সিস্টেম আমরা এটা কনফিগার করব, যেটা মাইক্রোটিকের সাথে ইন্টিগ্রেট করব। দেন আমরা এই ভাউচার সিস্টেম থেকেই হটস্পটের ইউজারদেরকে ম্যানেজ করব। এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক সিস্টেম। আচ্ছা, তাহলে এখানে ভাউচার সিস্টেম বলতে আমরা মূলত আমাদের কম্পিউটারেই কাজ করব, আমাদের কম্পিউটারে সে ভাউচার সিস্টেম সফটওয়্যার ইনস্টল করব, হ্যাঁ। আর
মাইক্রোটিক তো আছেই, তো এখানে মাইক্রোটিক হিসেবে আমরা নেব আরবি 941, অর্থাৎ আমরা রাউটার বডি কনফিগারেশন করব। তো এর জন্য আমাদের সবার আগে কম্পিউটারের সাথে আমাদের মাইক্রোটিকের একটা কানেক্টিভিটি লাগবে। হ্যাঁ, তো ওকে, আমরা রাউটার অন করছি, কেবল কানেক্ট করছি। সো এখন দেখি উইনবক্স দিয়ে অ্যাক্সেস পাই কিনা। ম্যাক চলে আসছে। আচ্ছা, তো রাউটারে হয়তো বা কিছু প্রিভিয়াস কনফিগারেশন করা আছে। আমরা সবার আগে রাউটার রিসেট দিয়ে নিব। সিস্টেম রিসেট কনফিগারেশন, ডু নট ব্যাকআপ, নো ডিফল্ট, ইয়েস। ওকে, রাউটার রিসেট হয়ে গেছে। আমরা আরেকবার অ্যাক্সেস করি। আচ্ছা, রিসেট হয় নাই। রিসেট হবে না কেন? ফুল ইউজারই তো আছে। সিস্টেম রিসেট, তো রাউটার রিসেট হয়ে গেছে। আমরা এখন সবার আগে আমরা ওয়ান কনফিগার করব। ওয়ান মানে হচ্ছে রাউটারের ইন্টারনেট কনফিগারেশন। তো তার মধ্যে বেসিক কনফিগারেশন বলতে রাউটারের একটা হোস্ট নেম বা আইডেন্টিটি সেট করা। এর জন্য যেতে হবে সিস্টেম আইডেন্টিটি, এখানে নাম দিচ্ছি CSLB 85। আজকে আমাদের হটস্পটের ক্লাস, হটস্পট। আচ্ছা, এখন আমরা রাউটারের কোন পোর্টটাকে ওয়ান, কোনটাকে ল্যান করব। তো আমরা ইথার 1 পোর্টটাকে আমরা ওয়ান করতেছি। আমি চাইলে এখানে হাইফেন দিয়ে ওয়ান লিখে দিতে পারি। আর 4 নাম্বার পোর্টটাকে আমরা ল্যান করতেছি। ওকে, তো দেখতে পাচ্ছি যে ইথার 1 পোর্টে কোনো কেবল নাই, তার মানে পোর্টটা রানিং দেখাচ্ছে না। ঠিক আছে, 4 নাম্বার পোর্টে কেবল আছে, রানিং দেখাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? সবার আগে আইএসপি থেকে কেবল কানেক্ট করতে হবে 1 নাম্বার পোর্টে, আমাদের ডায়াগ্রাম অনুযায়ী। ডায়াগ্রামে কি আছে? ডায়াগ্রামে দেখেন যে এই যে মাইক্রোটিক রাউটার, আইএসপি থেকে একটা কেবল আসছে, জাস্ট এই কেবলটা আমরা এখন কানেক্ট করব। তো কেবলটা রাউটারের ইথার 1 পোর্টে কানেক্ট করব। ওকে, সো আরেকটা কেবল দেন, রাউটারের 1 নাম্বার পোর্টে লাগান। দেখেন পোর্টটা রানিং হয়ে গেছে, তার মানে আমাদের কেবল কানেক্টিভিটি ওকে। আচ্ছা, এখন কি কাজ? রাউটারের ওয়ান কনফিগারেশন। রাউটারের সবার আগে ইন্টারনেট নিতে হবে, তাই না? তো আমরা ইন্টারনেট কনফিগার করার আগে একবার চেক করে নেই অ্যাকচুয়ালি ইন্টারনেট আছে কি না। ইন্টারনেট নাই, গুগল পিং পাচ্ছে না। সো সব থেকে সহজ যে ওয়ে সেটা হচ্ছে কি ডিএসসিপি ক্লায়েন্ট। কেননা অলরেডি আমাদের আইএসপির ইন্ডে ডিএসসিপি সার্ভার কনফিগার করা আছে এবং এই কেবলটা আমরা প্লাগ ইন করছি রাউটারের ইথার 1 পোর্টে। সো ইথার 1 পোর্টে আমরা যদি ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করে দেই তাহলে রাউটারে ইন্টারনেট চলে আসবে। সো এখন আমরা এই কাজটা করব। তাহলে আমাদেরকে যেতে হবে আইপি ডিএসসিপি ক্লায়েন্ট প্লাস ইথার 1 ইউজ পিআর ডিএনএস অ্যাড ডিফল্ট ইয়েস মাস্ট বি, থাকতেই হবে, এটা তোমরা জানি অলরেডি। ব্যাস, আইপি পেয়ে গেছে। এখন আমরা যদি আরেকবার গুগল পিং করে চেক করি, দেখেন গুগল পিং করে পাচ্ছি, তার মানে আমাদের রাউটারের ওয়ান কনফিগারেশন ডান, রাউটারে ইন্টারনেট চলে আসছে। এখন কি ইন্টারনেট
প্রোভাইড করার পালা, অর্থাৎ হটস্পট বা ল্যান সাইডের কনফিগারেশন করব। তো হটস্পট কনফিগার করতে গেলে আমাদের এক নাম্বার বিষয় হচ্ছে যে আমরা রাউটারের কোন পোর্টে কনফিগার করব। তাহলে ইথার 4-এ করব। ধরেন ইথার 4 আমি এখানে লিখে দিচ্ছি, এটা হটস্পট, ঠিক আছে। তাহলে আমি ইথার 4 এই 4 নম্বর পোর্টে কি করব, হটস্পট কনফিগারেশন করব। আচ্ছা, জাস্ট কমেন্ট দিয়ে দিলাম বোঝার জন্য। তাহলে আমাদের ইন্টারফেস সিলেকশন ডান। এরপর আমাকে চিন্তা করতে হবে যে আমি হটস্পট দিয়ে আমি কতগুলো ইউজারকে সার্ভিস প্রোভাইড করব। যতগুলো ইউজারকে সার্ভিস প্রোভাইড করতে চাই ঠিক ততগুলোই কিন্তু আমার আইপি অ্যাড্রেস লাগবে। যেমন আমরা এর আগে স্ট্যাটিক বা ডিএসসিপি যখন কনফিগার করছিলাম, আমরা আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে একটা আইপি অ্যাসাইন করতাম, স্ল্যাশ দিতাম 24। তার মানে 253টা ইউজারকে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারবো। কিন্তু হটস্পট তো 253টা ক্লায়েন্টের জন্য না। যদি আমরা একটা বাজারে বা একটা আউটসাইডে যদি আমরা একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করতে চাই র্যান্ডম ইউজার জন্য, তো সেখানে তো 100, 200, 300, 500, 1000 ইউজারও হতে পারে। বা যদি আমরা আমাদের আশেপাশে 5টা বাজারে 5টা ওয়াইফাই জোন করি, তাহলে প্রত্যেক বাজারে যদি আমরা 200 করেও লোক ধরি তারপরে তো 1000, তাই না? তার মানে আমাকে এইরকম চিন্তা ভাবনা করেই আমাকে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস সিলেক্ট করতে হবে যার আন্ডারে হিউজ নাম্বার অফ আইপি যেন থাকে। কেননা প্রত্যেকটা ক্লায়েন্টকে কিন্তু একটা করে আইপি অ্যাড্রেস দিতে হবে। সো আইপি অ্যাড্রেসের শর্টেজ হওয়া যাবে না। তো এটা হচ্ছে মানে খুবই ইম্পর্টেন্ট একটা টাস্ক, যে আমি আমার ল্যান সাইডের জন্য বা হটস্পটের জন্য আমি ইউজেবল আইপি কতগুলো রাখবো। তাহলে আমি ধরে নিচ্ছি আপাতত আমাদের ইউজার হতে পারে 1000, আমাদের ইউজার হতে পারে 1000। তাহলে আমি এমন একটা আইপি ব্লক নির্ধারণ করব যার আন্ডারে অ্যাটলিস্ট 1000 আইপি থাকে। তাহলে এখন আপনারাই বলেন, /24 যদি হয় তার আন্ডারে আইপি কতগুলো হবে? /24 যদি হয় তার আন্ডারে আইপি টোটাল ইউজেবল 254 টোটাল ইউজেবল, তাই না? একটা ইন্টারফেসে বসাই 253টা থাকবে ক্লায়েন্টের জন্য। তাহলে হচ্ছে না, 1000 হচ্ছে না। এবার যদি আমি একটু দাঁড়ান, এবার যদি আমি /23 করি তাহলে কতগুলো হবে তার আন্ডারে ইউজেবল আইপি? হ্যাঁ, 23 মানে কি? হোস্ট পোর্শনে কয়টা বিট আছে? 9টা আছে। তাহলে 2 টু দি পাওয়ার 9 মাইনাস 2 কত হয়? 512 মাইনাস 2 510 হলো না তো? তাহলে 510টা ইউজেবল আইপি আছে 23 আন্ডারে। তারপর আমার কি 1000 হচ্ছে না? তাহলে আবার 22 যদি নেই তাহলে তার আন্ডারে আইপি কতগুলো পাবো? হ্যাঁ, 22 মানে কি? হোস্ট পোর্শনে কয়টা বিট? 10টা বিট। 2 টু দি পাওয়ার 10 কত হয়? কত হয়? 1024। তাহলে 1022। তাহলে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে 1000, টোটাল 24টা আর কি 1022টা। হ্যাঁ, তাহলে আমরা /22 অ্যাটলিস্ট আমাকে একটা সিআইডিআর এর বা নেটওয়ার্ক সাইজ বা নেটওয়ার্ক ব্লক আমাকে ফিক্সড বা অ্যাসাইন করতে হবে, ঠিক আছে? সো আমি এখন আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। আইপি অ্যাড্রেস প্লাস দেন হচ্ছে, যেহেতু আমি /22 ইউজ করব তাহলে আমি ক্লাস বি বা ক্লাস এ নিতে পারি। তো ধরেন আমি ক্লাস বি নিচ্ছি 172.1.6, তো আমরা বরাবরই মতো ইউজ করি। দেন হচ্ছে আমি 0 দিলাম, 1 দিলাম, /22 দিলাম, ঠিক আছে? তাহলে এইখানে এখন যদি মাউস পয়েন্টার ধরি আইপিটার উপরে তাহলে আমার রেঞ্জ দেখাচ্ছে যে 172.168.0.0 থেকে 172.163.254। তাহলে এখন বলেন তো এর ভিতরে /24 কয়টা আছে? হ্যাঁ,
4টা, গুড। ওই যে বোঝা যাচ্ছে 0 1 2 3, ঠিক আছে। টোটাল আইপি ইউজেবল হচ্ছে 1022, আমাদের দরকার ছিল 1000, হয়ে গেছে। ইন্টারফেস সিলেক্ট করতে হবে আমাদের ল্যান এর ইন্টারফেস, যেটা জন্য হটস্পট করব, ঠিক আছে। চাইলে আমি এখানেও একটা কমেন্ট দিয়ে রাখতে পারি যে এটা আমার হটস্পটের জন্য ইউজ হবে, ব্যাস। তাহলে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে কাজটা ছিল যে আমার ইউজেবল আইপি যেন অধিক সংখ্যক হয় সেটাকে নির্ধারণ করা, করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কাজ কি? ল্যান সাইডের জন্য প্রথমের দিকে ক্লাসে কিন্তু বলছিলাম যে মাইক্রোটিক থেকে যখনই আমরা ইন্টারনেটটা প্রোভাইড করব আমাদের কি করতে হবে? নেট করতে হবে। এগুলো তো প্রাইভেট আইপি, নেট করতে হবে। তবে হটস্পট কনফিগার করার সময় কিছু নেটিং রুল অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। হটস্পট কনফিগার করার সময় কিছু নেটিং রুল অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। সো আমাদেরকে আর ম্যানুয়ালি নেট রুল ক্রিয়েট না করলেও চলবে হটস্পটের জন্য, বুঝা গেছে? সো তাহলে আমরা নেট রুল আর ম্যানুয়ালি ক্রিয়েট করতেছি না। তাহলে এখন সরাসরি চলে যাব কিসে? হটস্পট কনফিগারেশন। তাহলে আমরা এই পর্যন্ত কাজ করলাম 3টা। নাম্বার 1 আমরা ওয়ান কনফিগারেশন করলাম, মানে রাউটারে ইন্টারনেট নিলাম। নাম্বার 2 ইন্টারফেস সিলেক্ট করলাম, যেই ইন্টারফেস আমরা অধিক সংখ্যক বা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আইপি অ্যাড্রেস থাকে এরকম একটা নেটওয়ার্ক অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস আমরা অ্যাসাইন করলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলে যাব হটস্পট কনফিগারেশন। হটস্পট কনফিগারেশন দুইভাবে কনফিগার করা যাবে। একটা হচ্ছে ম্যানুয়ালি, আমরা নিজেরাই স্টেপ বাই স্টেপ কনফিগার করব, ডিএসসিপি সার্ভার যে ম্যানুয়ালি কনফিগার করে। আরেকটা হচ্ছে অটোমেটিক্যালি অথবা সেটআপ উইজার্ডের মাধ্যমে। ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করি সেটআপ উইজার্ডের মাধ্যমে, ঠিক আছে। তো খুব সহজে হয়ে যায়, শুধু নেক্সট নেক্সট করি। হটস্পট ওই একইভাবে নেক্সট 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 করে কনফিগারেশন করা যাবে। ওকে, তাহলে আমরা এখন সবথেকে সহজ হচ্ছে সেটআপ উইজার্ড। কেন? তাহলে এখানে কোনো স্টেপ মিসিং হওয়ার সম্ভাবনা নাই। ওকে, তাহলে আমরা চলে যাব আইপি দেন হটস্পট, ঠিক আছে। আসলাম, আমাদের এইখানেই সবকিছু কাজ। তো দেখেন, নর্মালি আমি সার্ভার ক্রিয়েট করতে পারি, সার্ভার প্রোফাইল ক্রিয়েট করতে পারি, ইউজার প্রোফাইল এইভাবে ম্যানুয়ালি কনফিগার করতে পারি, কিন্তু আমরা করব এই যে হটস্পট সেটআপ, ঠিক আছে। এটাই হচ্ছে সেটআপ উইজার্ড। আইপি থেকে ডিএসসিপি সার্ভারে গিয়ে ডিএসসিপি সেটআপ করছি না, ঠিক একই রকম আসবে হটস্পট সেটআপ। তাহলে প্লাস ইন্টারফেস সিলেক্ট করব ইথার4, যেটা আমি এই ইন্টারফেসেই করব। নেক্সট আমি ওই ইন্টারফেসে এই আইপি অ্যাসাইন করছি, লোকাল অ্যাড্রেস, মানে ওই আইপি অ্যাড্রেসটা ওইখানে বসানো আছে, এবং সেটা কি হবে? নেটেড হবে, যে মাস্কুরেট হবে, এই যে বাই ডিফল্ট ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আর মাস্কুরেট আলাদা করে না করলেও চলবে। হ্যাঁ, দেন নেক্সট দিলাম। এখানে কি বলতেছে? অ্যাড্রেস পুল অফ নেটওয়ার্ক। দেখেন, মানে ক্লায়েন্টের জন্য অ্যাড্রেস এই যে 2 থেকে 0.2 থেকে 3.254, টোটাল 4টা ব্লক, 0 1 2। তার মানে এখানে কি হবে? দেখেন 0.2 থেকে 0.254 বা 255, তারপরে আবার 1.1 থেকে 1.255, 2.1 থেকে আর 2 ধরবে না, 2.1 এ ধরবে, কারণ আমি তো একটা আইপি অ্যাসাইন করে ফেলছি, ঠিক আছে। এইভাবে 3 থেকে আপনার 3.1 থেকে 3.254 লাস্ট যে আইপি অ্যাড্রেসটা। তার মানে এটা শুরু থেকে দেখাচ্ছে 0 থেকে 0.2 থেকে 3.254, এই হচ্ছে রেঞ্জ। এটা ক্লায়েন্টের জন্য মানে বরাদ্দকৃত আইপি পুল। ক্লায়েন্ট এই ব্লক থেকে আইপিটা পাবে, এই রেঞ্জ থেকে অটোমেটিক্যালি পাবে। হ্যাঁ, সার্টিফিকেট লাগবে না, মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি সার্টিফিকেট আর কি। তো এটা আসলে লাগবে না নর্মালি, না। আচ্ছা, এসএমটিপি সার্ভার মেল ট্রান্সফারের জন্য লাগবে না, বাই ডিফল্ট 00 থাকে। ডিএনএস সার্ভারটা কেন? ক্লায়েন্ট যখন আইপি পাবে তখন সে ডিএনএস সার্ভারের আইপি কোনটা পাবে। তাহলে আমরা এখানে আমাদের আইএসপির নিজস্ব ডিএনএস থাকলে সেটা দিব, অথবা আমরা গুগল পাবলিক ডিএনএস ইউজ করবো। তাহলে আমি এখানে 8.8 দিয়ে দিচ্ছি, আর একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট
ডিএনএস নেম, ডিএনএস নেমটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে ডিএনএস নেম অফ লোকাল হটস্পট সার্ভার, অ্যাকচুয়ালি ডিএনএস নেমটা অ্যাকচুয়ালি কি? দেখেন আমরা তো সবাই ইন্টারনেট ব্রাউজিং করি, তো ইন্টারনেট ব্রাউজিংয়ে আমরা কি করি? আমরা কি ওয়েব ব্রাউজারে আইপি অ্যাড্রেস টাইপ করি, না আমরা কোনো একটা ডোমেন নেম টাইপ করি? নেম টাইপ করি, তাই না? নেম টাইপ করি। তার মানে নেমের বিহাইন্ডে কি থাকে, ব্যাক এন্ডে কি থাকে? আইপি অ্যাড্রেস থাকে, এবং ওই নেমের বিহাইন্ডে কোন আইপিটা আছে এই কাজটা কে করে? ডিএনএস সার্ভার আইপিটা করে বা ডিএনএস সার্ভার করে, তাই না? সো এখানে ডিএনএস নেম হচ্ছে ঠিক ওই ইউআরএলটা বা ওই ডোমেন নেমটা অ্যাকচুয়ালি ক্লায়েন্ট যখন হটস্পটে অথেন্টিকেটেড হবে বা ইউজার নেম পাসওয়ার্ড দিবে, তখন তার কাছে একটা লগ ইন পোর্টাল আসবে। ওই লগ ইন পোর্টালের ইউআরএল বা ডোমেন নেমটা কি হবে, সেটাই হচ্ছে সে ডিএনএস নেম। যেমন ধরেন আমরা যদি মেইলে লগ ইন করি, তাহলে আমরা সবার আগে কি করি? gmail.com লিখি, সাইন ইন আসে, সেখানে আমরা ইউজার নেম দিই, মানে ইমেল অ্যাড্রেস দিই, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, তাই না? তাহলে আমাদেরকে কোন ডোমেন নেমে যাওয়া লাগলো? gmail.com, তাই না? যেমন ফেসবুকে লগ ইন করবো, facebook.com যাওয়া লাগবে। ঠিক এরকম আমি হটস্পটে লগ ইন করবো, তাহলে আমাকে তো একটা ডোমেন নেমে বা একটা ইউআরএল এ যেতে হবে, তাই না? এটাই হচ্ছে সেই ডিএনএস নেম, ঠিক আছে? এটাই সেই ডিএনএস নেম। এখন আমি এখানে কোন নামটা ইউজ করব? বেটার যদি আমার কোনো রিয়েল ডোমেন নেম থাকে তাহলে সেটা ইউজ করা। যদি রিয়েল ডোমেন নেম থাকে, ধরেন আমি যে কোম্পানির হয়ে কাজ করতেছি, ওই কোম্পানির যে ডোমেন নেম আছে, সেই ডোমেন নামের সাথে আমি একটা সাব ডোমেন ক্রিয়েট করে আমি এখানে সেই নামটা এন্ট্রি দেব। ফর এক্সাম্পল এখানে csltraining.com, তাহলে আমি এখানে যে সাব ডোমেন ক্রিয়েট করি, তাহলে ডোমেনটা হবে এরকম, পুরো ডোমেনটা হবে এরকম যে hotspot.csltraining.com। যদিও এখন এটা কোনো ভ্যালিড ডোমেন না, hotspot.csltraining, তারপর আমি এই নামটা এখন ইউজ করতে পারবো। কেন? CSL ট্রেনিং মতো ভ্যালিড ডোমেন, তার সাথে হটস্পট অ্যাড করে দিলেই সেটা হয়ে গেল সাব ডোমেন। CSL ট্রেনিং এর সাব ডোমেন হচ্ছে hotspot.csltraining.com। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে যে আমি যেই কোম্পানির হয়ে হটস্পট নিয়ে কাজ করব, আমি ওই কোম্পানির ডোমেন নেম দিয়ে রাখবো। এটা বোঝার সুবিধার জন্য এটা ক্লায়েন্টকে আকৃষ্ট করবে, ক্লায়েন্টও বুঝতে পারবে ওটা অমুক কোম্পানির। বুঝা গেছে? এই জন্য আর কি। তাহলে আমরা এখানে এইভাবে নামটা দিচ্ছি যে hotspot.csltraining.com, ঠিক আছে? hotspot.csltraining.com, মানে যখন হটস্পটে লগ ইন করতে চাইবে তখন এই ডোমেন নেম অনুযায়ী বা এই ডোমেন নেম ধরেই একটা লগ ইন পোর্টাল আসবে। আমরা দেখতে পারবো ব্রাউজারে দেখাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে যে নেম অফ লোকাল হটস্পট ইউজার, অ্যাকচুয়ালি এটা হচ্ছে রাউটারে লগ ইন করা, সরি হটস্পটে লগ ইন করার ডিফল্ট ইউজার। হটস্পটে লগ ইন করার ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। এটা বাই ডিফল্ট, এটা হটস্পট সার্ভার যখন ক্রিয়েট করি তখন বাই ডিফল্ট এই অ্যাডমিন ইউজারটাও ক্রিয়েট হয়, বা আমি চাইলে নাও করতে পারি, নামটা চেঞ্জ করতে পারি, বাট বাই ডিফল্ট এই ইউজারটা ক্রিয়েট হয়। কেন? ধরেন আমি হটস্পট ম্যানেজ করতেছি, তাহলে হটস্পট প্রপারলি কাজ করতেছি না, আমাকে সবার আগে চেক করতে হবে ক্লায়েন্টকে দেওয়ার আগে। তাহলে আমি সেই অ্যাডমিন ইউজারটা দিয়ে লগ ইন করে চেক করবো ইন্টারনেট পাচ্ছে কিনা, তারপর আমি ক্লায়েন্টের ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবো। এটা ওটা রিজন, ঠিক আছে? সো আমরা আপাতত অ্যাডমিনই রাখি, শুধু একটা পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ড দিলাম ধরেন অ্যাডমিন দিলাম। হটস্পটের এই লগ ইন করার জন্য ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন ডাবল দিয়ে দিলাম। হ্যাঁ, দেখেন সেটআপ হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি। ডিএসসিপির ক্ষেত্রেও সেম মেসেজ দেখাইতো। আচ্ছা, তাহলে আমাদের হটস্পট কনফিগারেশন ডান। এখন আমাদের একটু চেঞ্জ করতে হবে। হটস্পট কনফিগার করলাম আমরা সেটআপ উইজার্ড দিয়ে, যার ফলে এখানে কিছু ডিফল্ট কনফিগারেশন দুই একটা চেঞ্জ করতে হবে, যেগুলো বাই ডিফল্ট নিয়ে নেয় আমরা একটু চেঞ্জ করে ফেলবো। যেমন এক নম্বর হচ্ছে যে এই যে সার্ভার অপশন থেকে দেখেন এইখানে একটা অপশন দেখাচ্ছে যে অ্যাড্রেসেস পার ম্যাক, প্রতি ম্যাকে কয়টা অ্যাড্রেস অ্যালাউ করবে। বাই ডিফল্ট সে 2 নিয়ে নেয়, আমরা এখানে কি করবো 1 করে দেব, ঠিক আছে? হ্যাঁ, দেখেন এই যে দেখাচ্ছে অ্যাড্রেস পার ম্যাক, তাহলে বাই ডিফল্টটা 2 নিয়ে নেয়, আমরা এখানে 1 করে দেব, ঠিক আছে? মানে আমি হটস্পট মাইক্রোটিক থেকে ইউজ করি, রেডিয়াস সিস্টেম থেকে ইউজ করি, বা ব্রাউজার সিস্টেম থেকে ইউজ করি,
আমাকে এই চেঞ্জগুলো করতেই হবে এবং এটা একবার করলেই শেষ। আরেকটা কাজ হচ্ছে কি লগ ইন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে কুকিজ। সেটা কোথায় আছে? সার্ভার প্রোফাইল। সার্ভার প্রোফাইলে গিয়ে এই যে আমাদের হটস্পট, এই যে দেখেন এইচএস প্রোফ 1 মানে হটস্পট প্রোফাইল 1, ঠিক আছে? কিভাবে বুঝলাম? এই দেখেন ডিএনএস নেমটা এখানে শো করতেছে। হ্যাঁ, এটাকে একটু এডিট করব। কি এডিট করব? এই যে লগ ইন অপশনে গিয়ে দেখেন এখানে কি অপশন আছে? এইচটিটিপি চ্যাট, আর একটা এনাবেল করে দেব ম্যাক কুকি। ম্যাক কুকি হচ্ছে আপনার কুকি, মানে আপনার যে লগ ইন করার ক্ষেত্রে আর কি, যে যেন ম্যাক অ্যাড্রেস দিয়েই আমরা ইয়ে করতে পারি, অথেন্টিকেটেডটা হওয়া যায়। বা আপনার অনেক সময় যদি কুকি ধরে থাকে তাহলে যেটা হবে যে একই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ক্ষেত্রে প্রবলেম হতে পারে একই ডিভাইসে। কুকি জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্যাশ, এক প্রকার ব্রাউজারের ক্যাশ। তো সেটা ম্যাক কুকি এনাবেল করে দিলে আমার ওই ধরেন একই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন আবার লগ ইন করবো তখন পাসওয়ার্ডটা ধরে থাকবে, লগ ইন করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তো এই জিনিসটা শুধু এখানে আমাকে চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, তো ম্যাক কুকি দিলাম, আর এই শুধু কুকিটাকে উঠে দেবো, এই কুকির কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এতটুকু চেঞ্জ আমি এখানে এইচটিটিপি প্যাপ দিতে পারি। প্যাপ হচ্ছে পাসওয়ার্ড অথেন্টিকেশন প্রোটোকল, তবে এটা আসলে আপনার ওই মানে সিকিউর না আর কি, প্লেন টেক্সট। এই জন্য আপনার যে চ্যাপ আছে এখানে, চ্যাপের ফুল মিনে চ্যালেঞ্জ হ্যান্ডশেকিং অথেন্টিকেশন প্রোটোকল মেবি আর কি। আচ্ছা, তাহলে আমরা এখানে জাস্ট এতটুকু এই প্লেন কুকিটাকে উঠিয়ে দিয়ে ম্যাক কুকিটাকে এনাবেল করে দিলাম। তাহলে কি হবে? এখন হটস্পটের ইউজার একই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমার একই ডিভাইসে লগ ইন করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? এটা ক্যাশটা ধরে থাকবে। আচ্ছা, ব্যাস এতটুকুই চেঞ্জ হচ্ছে আমার সার্ভার লেভেলের। এখন কিন্তু আমার মাইক্রোটিক ফুললি রেডি বা হটস্পট রেডি ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য। তাহলে আমি নিজে একটু চেক করি যে ইন্টারনেট পাচ্ছি কিনা, তাই না? আগে তো নিজেকে চেক করতে হবে। তো এই মুহূর্তে এই যে হটস্পটের ইউজার কোনটা আছে? অ্যাডমিন আছে ডিফল্ট, ঠিক আছে? অ্যাডমিন আছে। তাহলে আমি এখন নিজে চেক করি। তো আমরা রাউটারের কোন পোর্টে হটস্পট কনফিগার করছি? দেখেন অটোমেটিক্যালি কিন্তু এই ব্রাউজারটা আসছে। আমি কিন্তু এখানে ক্লিক করিনি কোথাও, আমি কিন্তু যেতেছিলাম এতেই, এই যে এখানে পোর্টে, এটার পর, তাই না? হ্যাঁ, অটোমেটিক্যালি কিন্তু দেখেন এই যে আমার ব্রাউজারটা ওপেন হয়ে গেছে এবং এইখানে আপনারা দেখেন যে ডোমেইন নেমটা আসছে, যে ডিএনএস hotspot.cslearning.com, বুঝা গেছে? যদি আমি ওইখানে CSL ট্রেনিং বা hotspot.cslearning.com না দিতাম তাহলে কিন্তু ওইভাবে আসতো না, বা অন্য কোনো নাম দিলে সেটা আসতো, এটা এখানে আসতো। হ্যাঁ, তাহলে এই যে আমার লগ ইন পোর্টালটা আসছে। হ্যাঁ, তাহলে এখানে আমি এখন ইউজার নেম দিব। তো যেহেতু আমার এই মুহূর্তে আমার জন্য ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন, যদি ঠিক থাকে তাহলে লগ ইন হবে। ব্যাস লগ ইন হয়ে গেছে, তাহলে আমি সেভ করতে পারি। ব্যাস এখন তো ইন্টারনেট পেয়ে গেছে। দেখেন এখন আমি যদি একটু গুগলে ব্রাউজ করি, দেখেন বুঝা গেছে? সো ইন্টারনেট কাজ করতেছে। এখন আমি যদি স্ট্যাটাস দেখতে চাই তাহলে আবার আমি সেই ইউআরএলে যাব। হ্যাঁ, hotspot.cslearning.com, এখানে গিয়ে লগ ইন না, অ্যাকচুয়ালি স্ট্যাটাস দেব। যদি কি স্ট্যাটাস দেব, ব্যাস তাহলে এই দেখেন আমি এই যে ইউজার নেম দিয়ে লগ ইন করছি সেটা দেখাচ্ছে। আমি কোন আইপি অ্যাড্রেসটা পাইছি? 172.163.254। দেখেন আমার কম্পিউটারে যাই, ইথারনেটে যাই, দেখেন 3.254। ঠিক আছে? আচ্ছা, কতটুকু আমার ইউজেস দেখাচ্ছে, কতক্ষণ ধরে কানেক্টেড। স্ট্যাটাস রিফ্রেশ মানে বাই ডিফল্ট 1 মিনিট পর পর রিফ্রেশ হবে। ঠিক আছে? তাহলে আমাদের হটস্পট সার্ভার এখন কাজ করতেছে। এটা হচ্ছে আমি যদি আর কোনো কিছু ইউজ না করি তাহলে আমি লোকালি এখান থেকে ম্যানেজ করতে পারবো। যেমন ধরেন নতুন একটা ইউজার আসলো, একটা ক্লায়েন্ট, ধরেন আপনি ক্লায়েন্ট, তাহলে আসলেন, আপনাকে আমি একটা সার্ভিস দেবো, ইউজার নেম দেবো। তাহলে আইপি থেকে হটস্পটে যাব, হটস্পটে গিয়ে ইউজারে যাব, গিয়ে আপনার একটা ইউজার ক্রিয়েট করব। সার্ভার এখানে অল থাকতে পারে, সার্ভার সিলেক্ট করতে পারি। অল এবং স্পেসিফিক সার্ভারের মধ্যে পার্থক্যটা হচ্ছে যদি আমার রাউটারে আরও 2 থেকে 3টা হটস্পট সার্ভার ক্রিয়েট করা থাকে, আর যদি অল সিলেক্ট করা থাকে ইউজার ক্রিয়েট করার সময়, তাহলে এই ইউজারটা দিয়ে আমি যে কোনো হটস্পট সার্ভারের আন্ডারে কানেক্ট করতে পারবো। ঠিক আছে? আর যদি স্পেসিফিক সার্ভার সিলেক্ট করে দেই
তাহলে শুধু ওই সার্ভারের আন্ডারে এই ইউজারটা কাজ করবে। তাহলে এখানে অল সিলেক্ট করাটাই বেটার, তাই না? আচ্ছা, তাহলে ইউজার নেম দিলাম user1, পাসওয়ার্ড দিলাম 1 2 3, ঠিক আছে। যেহেতু কোনো প্রোফাইল আমরা ক্রিয়েট করি না, সব ডিফল্টই আছে, ব্যাস। তাহলে নতুন একটা ইউজার ক্রিয়েট করলাম। এখন আমি দেখি এই ইউজার দিয়ে আমি লগ ইন করতে পারি কিনা। তাহলে এখন আমি চলে যাচ্ছি ব্রাউজারে, লগ আউট করে দিই আগেরটা, লগ ইন করি। তাহলে এইখানে দিব user1, পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3, আগে ছিল অ্যাডমিন, লগ ইন হয়ে গেছে, ইন্টারনেট পাচ্ছি, কোনো সমস্যা নেই, বোঝা গেছে, লগ ইন হয়ে গেছে। আচ্ছা, পাচ্ছি, হ্যাঁ। আমরা ক্লায়েন্টকে দেওয়ার আগে নিজেরা চেক করতে হবে না যে অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা, এটা হচ্ছে সেই বিষয়। ওকে, তো যেহেতু কাজ করতেছে তাহলে আমাদের এখানে আর কোনো কাজ নেই, হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা তাহলে এই এতটুকুর জন্য কি শুধু ইউজারনেম পাসওয়ার্ড না, বিষয়টা হচ্ছে আমরা বেশ কিছু কাজ করতে পারি। যেমন ধরেন এই user1 কতক্ষণ চালাতে পারবে, তাই না? তাহলে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে রাউটারের লোকাল ডেটাবেস থেকে, এটাকে লোকাল ডেটাবেস বলে ইউজার, এটাকে লোকাল ডেটাবেস, এখান থেকেই আমি হটস্পটের ইউজারদেরকে ম্যানেজ করব। তা ধরেন আমি চাচ্ছি user1 কতক্ষণ ধরে চালাবে, এই লিমিট অপশনে যাব, গিয়ে লিমিট আপ টাইম আমি চাচ্ছি যে user1, এটা হচ্ছে ঘন্টা মিনিট সেকেন্ডের, হ্যাঁ ঘন্টা মিনিট সেকেন্ডের এটা অপশন। আর আমি যদি 1 দিন 2 দিন দিতে চাই তাহলে সামনে দিব, ধরেন আমি যদি 7 দিন দিই তাহলে 7 ডে, তাহলে user1 7 দিন পর্যন্ত চালাতে পারবে, 7 দিন পর অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। তাহলে আমার তো 7 দিন ওয়েট করা সম্ভব না, তাহলে আমি কি করবো, এখন আমরা একটু কাজ করে 30 সেকেন্ড করে দিই, 30 সেকেন্ড করে দিব। তাহলে কি হবে, user1 মাত্র 30 সেকেন্ড চালাতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে, সবার আগে যেহেতু এখন ক্যাশ ধরে আছে তাহলে সবার আগে এটাকে লগ আউট করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, দেখেন লগ আউট করার ফলে এখানে কিন্তু দেখাচ্ছে সেশন টাইম অলরেডি কতক্ষণ দেখাচ্ছে, 1 মিনিট 39, আগে ইউজ করছি, নতুন করে দিছি কত, 30 সেকেন্ড। তাহলে অলরেডি পার হয়ে গেছে না নতুনের সাথে, নতুন রুলের সাথে অলরেডি পার হয়ে গেছে না। আমি এখানে এই যে কলামটা অ্যাড করে নিই, লিমিট আপ টাইমটা আর কি, হ্যাঁ, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দেখেন তার লিমিট আপ টাইম হচ্ছে 30 সেকেন্ড, অলরেডি তার আপ টাইম দেখাচ্ছে 1 মিনিট 39 সেকেন্ড। তাহলে রুলের সাথে কি ম্যাচ করতেছে, করতেছে না। আমি এখন কিছুই করবো না, আমি আবারও কানেক্ট করার চেষ্টা করতেছি। দেখেন লগ ইন করি, user1 দিয়ে লগ ইন করি, বলতেছে user1 হ্যাজ রিচড আপ টাইম লিমিট, তার মানে লগ ইন হচ্ছে না, user1 এর লিমিট শেষ, বুঝা গেছে। তাহলে আমরা এখন কি করব, যেহেতু এটা আগের সেশন ধরে আছে তাহলে এই সেশনটাকে ক্লিয়ার করে দিব। কিভাবে, দেখেন লোকাল ডেটাবেসে ইউজার ম্যানেজ করার ক্ষেত্রে একটু কিন্তু আপনার কঠিন বা একটু সতর্কতার সাথে করতে হবে। যেমন আমার যদি এই ধরনের কন্ডিশন আরও এখানে 100টা ইউজার থাকে, তাহলে আমি যদি রিসেট অল কাউন্টার দিয়ে দিই তাহলে সবার জন্য কিন্তু ওই রুলটা অ্যাপ্লিকেবল হবে, সবাই কিন্তু রিফ্রেশ হয়ে যাবে, মানে সবাই নতুন করে। কিন্তু আমার বিষয় হচ্ছে কি, একজন গ্রাহক আছে আমার 15 দিনের জন্য চালাবে, আজকে দেখে 15 দিনের সে নেট নেবে, আর একজন আছে 10 দিনের জন্য। যেমন ধরেন আমরা যখন ঢাকা থেকে বাইরে যাই, হ্যাঁ, তো 7 দিন থাকি বা 3 দিন থাকি, আমরা কি করি, মোবাইল ডেটা ইউজ করি। তাহলে আমরা কিন্তু খুঁজি যে 3 দিনের মোবাইল ডেটার প্যাকেজ কি আছে, ব্যাপারটা এরকম। তাহলে এখানেও ঠিক একই রকম। তা আমার কিছু ক্লায়েন্ট থাকতে পারে 7 দিনের জন্য, কিছু ক্লায়েন্ট 15 দিনের জন্য, কিছু ক্লায়েন্ট 20 দিনের জন্য। তাহলে আমি যদি রিসেট অল কাউন্টার দিই তাহলে কিন্তু সবাই এবার আজকে থেকে রিনিউ হয়ে গেল, এটা আমার জন্য লস। এই জন্য ইন্ডিভিজুয়াল যখন কাজ করব তখন অবশ্যই ইন্ডিভিজুয়াল ইউজারটাকে সিলেক্ট করব, দেন শুধুমাত্র রিসেট কাউন্টার দেব, রিসেট কাউন্টার। দেখেন এখানে 0 0 হয়ে গেছে, এখন আবার user1 দিয়ে লগ ইন হবে। হ্যাঁ, লগ ইন হয়েছে। এখন আমি একটা কাজ করি, একটা স্পিড টেস্ট দিয়ে দিই। ঠিক আছে, পাচ্ছে। একটু ব্রাউজিং করি, গুগলে যাই,
গুগল কিন্তু আর আসে না। কেন বলেন তো? 30 সেকেন্ড শেষ। এই দেখেন অটোমেটিক লগ ইন চাচ্ছে। তাহলে এখন আমি এখানে আবার ইউজার 1 দিয়ে লগ ইন করি। ইউজার 1 হ্যাজ রিচড আপ টাইম লিমিট। তাহলে এখন ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম যে ইউজার 1 আপনার কাছ থেকে 7 দিনের জন্য নিয়েছে, 7 দিন চালালো, সে তখন এরকম করে লগ ইন করতে পারবে না 7 দিন পরে। তাহলে এরপরে আপনি কি করবেন? সেই ইউজার 1 আপনাকে আবার 7 দিনের জন্য পে করবে। পে করলে তখন আপনি আবার মাইক্রোটিকের এই আইপি থেকে হটস্পট দেন হচ্ছে ইউজার, এখানে আসার পরে কোন ইউজার 1 সিলেক্ট করবেন। সিলেক্ট করে রিসেট কাউন্টার দিবেন। দেখেন তাকে 1 সেকেন্ডও বেশি দেয়নি, 30 সেকেন্ড এই দিছে রিসেট কাউন্টার। আবার 0 হয়েছে, সে আবার লগ ইন করতে পারবে। ইউজার 1 দিয়ে সে আবার লগ ইন করতে পারবে। বাস আবার 30 সেকেন্ড, মানে তার মেয়াদ আবার বাড়লো। বুঝা গেছে এতটুকু? তাহলে এটা হচ্ছে এই যে লোকাল ডেটাবেস থেকে আমরা আপ টাইম লিমিট বলে দিতে পারি যে অ্যাকচুয়ালি এই ইউজারটা কতক্ষণ ধরে চালাতে পারবে। যেমন মোবাইল ডেটা যখন নেই, আমরা কি দেখা যাচ্ছে 2টা কন্ডিশন পাই যে 1 জিবি 3 দিন মেয়াদ, তাই না? এটা কোনো কন্ডিশন পাই না? ডেটা লিমিট পাচ্ছি আর আমরা আপ টাইম লিমিট পাচ্ছি। তাহলে কয় দিনের মধ্যে শেষ করতে হবে? এখন আমি ধরেন 1 জিবি 3 দিন মেয়াদ, কিন্তু আমি 3 দিনের মধ্যে 1 জিবি শেষ করতে পারি না, 3 দিন পার হয়েছে, তাহলে কি আমার থাকবে? থাকবে না, দেখেন আবার লগ আউট হয়ে গেছে। ঠিক আছে? তাহলে হটস্পট আমাদের কাজ করে, এটাই মূলত হটস্পটের মেইন রিজন। হ্যাঁ, এটাতে পিপিইতে এত সহজে পারবেন না, আছে কিন্তু মানে সবকিছুর একটা স্পেশালিটি আছে। হ্যাঁ, যেমন এই হটস্পটটা ডিরেক্ট আপনি ইউজার টু ইউজার দিতে পারতেছেন, কিন্তু আপনি মোবাইলে কি পিপি ইউজার কানেক্ট করতে পারবেন? পারবেন। হ্যাঁ, এটা ধরেন আমি মোবাইল ইউজার, আমি নিজেও একটা ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে মোবাইল দিয়ে কানেক্ট করবো, 7 দিন পরে অটোমেটিক আমার ম্যাচ শেষ, আমি ডিসকানেক্ট হয়ে যাবো। হ্যাঁ, সেটা ব্যবস্থা করতেছি, এই জন্য 2টা রাউটার আছে, বুঝতে পারেন? আচ্ছা, তাহলে আমাদের এই ইউজারের লিমিট শেষ। এখন আমরা 2টা কন্ডিশন জুড়ে দেবো। কি কন্ডিশন? যে ইউজার 1 কে আমি 30 সেকেন্ড না, একটু সে ভালো পেমেন্ট দিচ্ছে, এখন ধরেন আমি তাকে 20 মিনিট দিলাম, এটা ঘন্টা মিনিট সেকেন্ড। ইউজার 1 কে 20 মিনিট দিলাম, সে চাইছে 20 মিনিট, ভাই আমার 20 মিনিটের জন্য ইন্টারনেট খুব দরকার। 20 মিনিটে কতটুকু নেবেন? সে 20 মিনিটে নিয়ে মনে করেন 10 মিনিট। ঠিক আছে? তাহলে যে লিমিট বাইটস টোটাল, এখানে গিয়ে আমি 10 এম দিয়ে দেব। এটা কিন্তু বাইট, এটা কিন্তু ডেটা লিমিট বলা হচ্ছে। ডেটা লিমিট মানে কি? অলওয়েজ বাইটে ক্যালকুলেশন। এই জন্য কিন্তু মোবাইলের ক্ষেত্রে খেয়াল করবেন, আমরা যখন ইন্টারনেটটা কিনি, প্যাকেজটা কিনি, আমাদের কিন্তু দেখাচ্ছে বাইট, এত মেগাবাইট, বা যদি জিবি কিনি তাহলে 1 গিগাবাইট। জিবি থাকে, ক্যাপিটাল বি থাকে, নট বি স্মল বি। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা কিন্তু সেই এমবি, এই ক্যাপিটাল বি কিন্তু দেওয়া লাগবে না, এটা অটোমেটিক সে মানে বাইটে ক্যালকুলেট করবে। কেন? এখানে উল্লেখ করা আছে বাইট, প্রত্যেকটাই হচ্ছে বাইট, কোনো বিট নেই। বাট আমরা যখন ইউজ করবো সেটা কিন্তু বিটে ইউজ হবে। তাহলে আমি 10 এমবি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি সহজে জিনিসটা বুঝতে পারি, অথবা আমি একটা কাজ করতে পারি, আর একটু বাড়াই দিতে পারি, যেমন ধরেন 30 এমবি দিলাম সাপোজ, তাহলে একটু ভালো করে বুঝতে পারবো 20 মিনিট। তাহলে এখন কি হবে? ইউজার 1 20 মিনিট তার টোটাল টাইম, এর মধ্যে সে 30 এমবি ম্যাক্সিমাম ইউজ করতে পারবে। এখন এটা টোটাল মানে হচ্ছে সে আপলোড করুক আর ডাউনলোড করুক, ম্যাক্সিমাম 30। যখন টোটাল আপলোড ডাউনলোড ক্যালকুলেট করে দেবে 30 হয়ে গেছে, তাকে ডিসকানেক্ট করে দেবে, যদিও তার সময় থাকবে। অথবা তার এমবি আছে কিন্তু সময় শেষ, তাকেও ডিসকানেক্ট করে দেবে। কন্ডিশন 2টা, বলে তাই থাকে তো, যে এত জিবি বা 1 জিবি 3 দিন বা 1 জিবি 7 দিন, তাহলে 2টা কন্ডিশন। 7 দিনের মধ্যে আপনাকে 1 জিবি ইউজ করতে হবে। এখন আপনি 3 দিন পরে 1 জিবি শেষ, আরো 4 দিন মেয়াদ আছে, কিন্তু ডেটা আছে নাই, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এখন আমি এটা দিলাম, দিয়ে এখন ওকে দিচ্ছি। তাহলে এখন রিসেট কাউন্টার দিয়ে দিই, নট রিসেট অল কাউন্টার দিলে কি হবে? এই দেখেন, এই ধরেন 1 মিনিটের ইউজার আছে, এটা সহ রিসেট হয়ে যাবে। একবার দিয়েই দেখি, দেখেন এই জন্য রিসেট অল দেওয়া যাবে। শুধুমাত্র খেয়াল রাখতে হবে কোন ইউজার নিয়ে কাছে, সেই ইউজারটাকে সিলেক্ট করবো, দেন রিসেট কাউন্টার দেবো। এবার আমি আবার ইউজার 1 দিয়ে লগ ইন করবো। ঠিক আছে? এবার দেখেন এখানে কি দেখতে পাচ্ছি, বাইটস আপ ডাউন কানেক্টেড লেফট,
দেখাচ্ছে যে 19 মিনিট 58 সেকেন্ড। তাহলে এখন তাড়াতাড়ি আমাকে শেষ করতে হবে, তাহলে আমি এখন 30 MB আমাকে শেষ করতে হতো না, পাচ্ছি। এই স্পিড টেস্ট দিয়ে সব থেকে শেষ করা সহজ উপায়। 30 MB শেষ মানে সে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। বলে আমি দেখি অলরেডি কিন্তু শেষ, 30 MB শেষ। কেন? স্পিড টেস্ট দিছি, শেষ হয়েছে, কিন্তু আমাকে 20 মিনিট হয়েছে, হয় নাই। তাহলে এখন আবার লগ ইন করি, ইউজার 1 কানেক্ট। এই কি দেখায়? দেখাচ্ছে ইউজার 1 রিস্ট ট্রাফিক লিমিট। ট্রাফিক লিমিট মানে তার ডেটা লিমিট শেষ। দেখেন ইউজার 1-এ আসি, স্ট্যাটিস্টিক্সে যাই, এই দেখেন বাইটস ইন, ঠিক আছে, বাইটস আউট, বুঝা গেছে? এই দুইটা মিলে কিন্তু দেখছে 30 MB হয়ে গেছে, 30 মেগা। হ্যাঁ, যার ফলে সে কতক্ষণ ইউজ করছে? সে ইউজ করছে 24 সেকেন্ড। 24 সেকেন্ডের মধ্যে 30 MB শেষ করে ফেলছে। তার মানে কি, আর তো সে পাবে না, তার তো ট্রাফিক লিমিট নাই, তার ব্যান্ডউইথ নাই, তার তো টোটাল ডেটা নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আবার রিসেট কাউন্টার দিবে, আবার লগ ইন করতে পারবে, বুঝা গেছে? আর এইখানে আরও দুটো অপশন ছিল যেটা বললাম না, সেটা হচ্ছে কি যে লিমিট বাইটস ইন, লিমিট বাইটস আউট। বাইটস ইন মানে হচ্ছে সে কি পরিমাণ আপলোড করতে পারবে, আর বাইট আউট মানে হচ্ছে কি পরিমাণ সে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো সাধারণত কিন্তু এইটা কম বলা হয়, টোটাল ডেটা লিমিটটাই বলা হয়। মোবাইলে যখন ডেটা কিনি তখন কি হয়, টোটাল ডেটা লিমিটটাই বলা হয়। তাহলে আমরা এখন এইখানে দেখলাম যে শুধু আপ টাইম লিমিট বা ডেটা লিমিট আমরা দিলাম, দেওয়ার পরে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করতেছে। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যখন স্পিড টেস্ট দিলাম, যেমন দেখেন এখানে 66 MB পাচ্ছে, তাহলে বিষয়টা হচ্ছে যে ইউজার অ্যাকচুয়ালি কত করে পাবে। তো সাধারণত আমরা একটা কাজ করতে পারি যে হটস্পটের ইউজারদের ব্যান্ডউইথ আমরা পার ইউজার ম্যানেজ করতে পারি, আর এটা হচ্ছে পিসি কিউ এর মাধ্যমে সবার জন্য করতে পারি। কোনটা বেটার? অ্যাকচুয়ালি পার ইউজারদের জন্য ব্যান্ডউইথ ম্যানেজ করার থেকে আমার সবার জন্য করাটা বেটার। কেন? যখন পার ইউজারদের জন্য ব্যান্ডউইথ ম্যানেজ করব, তাহলে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ডাইনামিক্যালি আমার কিউ ক্রিয়েট হবে এখানে, ঠিক আছে? কিউ ক্রিয়েট হবে এখানে ডাইনামিক্যালি, তো যার ফলে পারফরমেন্স খারাপ হবে। এই জন্য সব থেকে ভালো বা বেস্ট সলিউশন হচ্ছে যে হটস্পটের ইউজারদের জন্য আমি পিসি কিউ এর মাধ্যমে ব্যান্ডউইথ অ্যালোকেট করে দিব। এখন ধরেন আমরা সাধারণত মোবাইলে চালাই, তাহলে কত এমবিপিএস হলে আমি স্মুথলি একটা অডিও ভিডিও বা একটা ইউআরএল যেতে পারবো? 20 MB। 20 MB হলে তো আবার এইচডি ভিডিও সহ চলবে, বা 30 MB। 30 MB হলে তো চলবে, তাই না? তাহলে আমি পার ইউজার যদি 30 MB করে দিয়ে দিই, সেই ইন্টারনেট চালাক, সেই ইউটিউব চালাক, ফেসবুক চালাক, আর অন্য যে কোনো ডেস্টিনেশনে যাক, তার ব্যান্ডউইথ কত? 30 MB। তাহলে আমরা যদি এইভাবে একটা পিসিকিউ করে দিই, তাহলে এই এত করে ব্যান্ডউইথ একজন ইউজার টেনে নেবে না। ব্যান্ডউইথ যদি ম্যানেজ না করি, তাহলে যেটা হবে, যদি কোনো ইউজার ডাউনলোড দিয়ে দেয়, তার জন্য অন্যান্য ইউজারদের সাফার করবে, সমস্যা হবে। সো আমরা পার ইউজার পিসিকিউ এর মাধ্যমে বলে দিব। তাহলে এখন পিসিকিউটা কনফিগার করবো কীভাবে? আমরা যাবো কিউতে, দেন হচ্ছে কিউ টাইপ, এখানে গিয়ে আমরা একটা আপলোড ক্রিয়েট করব, আপলোড কাইন্ড পিসিকিউ, আপলোড 30 MB করে দিব। আপলোডের জন্য সোর্স অ্যাড্রেস, তাই না? আর ওটা হচ্ছে ডাউনলোড DOWN, হ্যাঁ, ডাউনলোডের জন্য ডেস্টিনেশন অ্যাড্রেস, রেট লিমিট 30 MB। ব্যাস, এখন আমি এখানে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে? তাহলে আমার এটা হচ্ছে হটস্পট, অল হটস্পট ইউজার, ঠিক আছে? আচ্ছা, তাদের জন্য ব্যান্ডউইথ দিব, তাই না? তাহলে আইপি ব্লকটা কত? এই নেটওয়ার্ক ব্লকটা এখান থেকে কপি করে নিলাম আইপি অ্যাড্রেস থেকে। তো এখানে যেহেতু আইপি অ্যাড্রেস জাস্ট 0 দিতে হবে, তাহলে পুরো নেটওয়ার্ক হয়ে গেল। হ্যাঁ, দেন অ্যাডভান্স অপশনে গিয়ে আপলোডের সাইডে আপলোড, ডাউনলোডের সাইডে ডাউনলোড আমি সিলেক্ট করে দেবো কিউটাই। ওকে, এবার এই যে ডাইনামিক যে কিউটা ক্রিয়েট হয়েছে এটাকে রিমুভ করে দেবো, দেখেন, ঠিক আছে? ব্যাস, এখন কি হবে, আমি যদি আবারও এটাকে একটু ক্লিয়ার করি,
রিসেট কাউন্টার দিলাম। ক্লিয়ার করার পরে এবার একটা কাজ করি, থাক দরকার নেই, সেটা হচ্ছে আবারও ইউজার 1 দিয়ে লগ ইন করি। ইউজার 1 লগ ইন হয়ে গেছে। এবার স্পিড টেস্ট দিই, দেখেন এবার 30 এমবির উপরে আর যাবে না, 30 এমবির উপরে যাবে না। হ্যাঁ ঠিক আছে, তো 30 এমবিতে তো সুন্দর অডিও ভিডিও ইউটিউব সবই চলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করলাম দেখেন, আমরা এখানে ইউজার 1কে 30 মেগাবাইট দিলাম, 30 মেগাবাইট 20 মিনিটের জন্য দিলাম, কিন্তু পার সেকেন্ডে একটা ইউজার 30 এমবিপিএস মেগাবিট, ঠিক আছে, পার সেকেন্ড। তার মানে পার সেকেন্ডে সে বা প্রত্যেকটা হটস্পটের ইউজার 30 এমবিপিএস করে ব্যান্ডউইথ পাবে, স্পিড পাবে। কার লিমিট কত সেটা দেখার বিষয় না, কিন্তু 1 সেকেন্ডে কেউ 30 এমবিপিএস এর উপরে টানতে পারবে না। এমবি এটা হচ্ছে স্মল বি, স্পিড, বুঝা গেছে? এখন আমার যদি লিমিট হয় এখানে 1 জিবি, সাপোজ আমি এখানে দিলাম 1 জিবি, কয় দিনের জন্য? সাপোজ হচ্ছে যে আমি 2 দিনের জন্য, 2 ডে, ঠিক আছে। তাহলে এখন 2 দিন 20 মিনিট, এর জন্য আমি 1 জিবি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন কি হবে, তার টোটাল ডেটা লিমিট হচ্ছে 1 গিগাবাইট, কিন্তু সে পার সেকেন্ডে 30 এমবিপিএস করে ইউজ করবে, এর বেশি দিতে হবে না। তো 30 এমবিপিএস হলে তো অডিও সবই চলবে। দেখেন আমরা ভিডিও দিই, দেখি চলে কিনা। একটা ইউটিউবের ভিডিও দিয়ে দিই, তাহলে তো বুঝতে পারবো। আচ্ছা, একটা ভিডিও প্লে করি, দেখেন। ঠান্ডা বা গরম খাবার খেতে আমি, তাহলে আমাদের কাছে টোটাল 1 জিবি লিমিট, তাই না? আমি এখানে একটা এইচডি সিলেক্ট করে দিই, 1080 দিলাম, দেখেন 1080 দিছি এইচডি, ঠিক আছে। রিসিভ দেখেন এই 2-4 এমবি করে। হ্যাঁ, একটু টান দিয়ে দিই, মানে লোড দিই একটু, দেখেন এখানে কত দেখায়। হ্যাঁ, রিসিভ 30 এমবিতে কি আটকাইছে, বেশি লোড হচ্ছে মনে হচ্ছে, বেশি লোড কিন্তু না, চলতেছে না, এই বাস ছেড়ে দিচ্ছে, বুঝা গেছে? তার মানে 30 এমবিতেই হয়ে যাচ্ছে। তাহলে এখন আমি ইউটিউব, ফেসবুক, মানে ইন্টারনেট যাই চালাই না কেন, পার ইউজার 30 এমবি করে অ্যালোকেট করছি। এটা কি হবে, কোনো ইউজারের জন্য কোনো ইউজারের প্রবলেম হবে না, বুঝা গেছে? ওকে, তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম? আমরা এখান থেকে ম্যানুয়ালি ইউজার কীভাবে ম্যানেজ করব, আপ টাইম লিমিট বা ডেটা লিমিট দেখলাম, এবং আমরা পার ইউজার পিসিকিউ এর মাধ্যমে ব্যান্ডউইথ ম্যানেজ করলাম, বুঝা গেছে? তো যার ফলে কি হবে, কোনো ইউজার অ্যাট এ টাইম বেশি ব্যান্ডউইথ টানতে পারবে না, নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকবে, ঠিক আছে। কারোর জন্য কারো কোনো প্রবলেম হবে না। তাহলে এটাই হচ্ছে আমার হটস্পটের লোকাল ডেটাবেস থেকে ইউজারদেরকে ম্যানেজ করা, মাইক্রোটিকের লোকাল ডেটাবেস থেকে। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমরা তো দেখলাম এই পর্যন্তই যে ব্যান্ডউইথ ম্যানেজ করা এবং হচ্ছে হটস্পট ইউজারদেরকে ম্যানেজ করা। তাহলে এখন আমরা চলে যাব ভাউচার সিস্টেমে, ঠিক আছে। আমরা চলে যাব ভাউচার সিস্টেম, অর্থাৎ আমরা এখানে দেখব কিভাবে একটা ভাউচার সিস্টেম ক্রিয়েট করে আমরা এই হটস্পটের ইউজারদেরকে ম্যানেজ করতে পারি, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এর জন্য আমার ভাউচার সিস্টেম সফটওয়্যার ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এই ভাউচার সিস্টেম কিভাবে ডাউনলোড করতে পারি? তো নর্মালি আমরা যদি গুগলে সার্চ করি মিকমন ভাউচার জেনারেটর,
ডাউনলোড বা ভাউচার সফটওয়্যার ডাউনলোড, ঠিক আছে। তো এখানে গিয়ে আমরা এই যে গিটহাবের লিঙ্কটা আছে এখান থেকে আমরা গেলে ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। এই যে মিকমন গেলে ডাউনলোড করতে পারবো, বুঝা গেছে। আচ্ছা, তো অলরেডি আমার এখানে ডাউনলোড করাই আছে। ডাউনলোড করলে এটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে, সেটাকে আনজিপ করতে হবে, যে জিপ ফাইল এরকম হবে, সেটাকে আনজিপ করতে হবে। আনজিপ করলে আমরা এই ফোল্ডার পেয়ে যাবো। ফোল্ডারের ভিতরে গেলাম, এই যে মিকমন সার্ভার, এই যে মিকমন সার্ভারের এই ফাইলগুলো, এটা হচ্ছে এই কোডিংগুলো ওপেন সোর্স। সো এখানে যে কোডিংগুলো আছে চাইলে এগুলো কাস্টমাইজ করে নেওয়া যাবে। তো যারা কোডিং বুঝবে তারা চাইলে কাস্টমাইজ করতে পারে, আর যারা ডিফল্ট মোডে রাখবে রাখতে পারে, কোনো সমস্যা নেই, ওপেন সোর্স। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে, দেখেন আমি কিন্তু আমার এই ল্যাবের মধ্যে, হ্যাঁ, আরেকবার একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কি করতেছি। এতটুকু তো আপনাদের ক্লিয়ার যে মাইক্রোটিক রাউটার আর ওয়ান কেবল এসে লাগছে। আচ্ছা, হটস্পট কনফিগার করছি এবং আমি কম্পিউটারে কানেক্ট করছি। তো আমার এই কম্পিউটারটাই কিন্তু কি এই হটস্পটের ইউজার হিসেবে চেক করতেছি। আচ্ছা, একই সাথে আমি কিন্তু আমার এই কম্পিউটার থেকেই হটস্পটের ইউজারদেরকে ম্যানেজ করবো, মানে মিকমন ভাউচার সিস্টেমটাকে ডেভেলপ করবো বা ইনস্টল করবো, বুঝা গেছে। তো আমি চাইলে রাউটার থেকে আলাদা করে একটা কম্পিউটার কানেক্ট করতে পারি, ঠিক আছে, আলাদা করে পিসি কানেক্ট করতে পারি। আমি এই ইউজারটা দিয়েও বা এই পিসিটা দিয়েও এই মিকমনের মাধ্যমে রাউটারটাকে কন্ট্রোল করতে পারি, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তো আমি যেহেতু আমার এখানে কম্পিউটার একটাই, তাহলে একটা দিয়েই জাস্ট আমি হটস্পট ইউজার চেক করছি এবং এই কম্পিউটার দিয়ে আমি এই মিকমন ভাউচার সিস্টেমটাকে কনফিগার করে দেখাবো, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে যেতে হবে এই যে মিকমন সার্ভার, এখানে গিয়ে এই যে সার্ভারটাকে রান করতে হবে, ডাবল ক্লিক করলে রান হয়ে যাবে। হ্যাঁ, মিকমন ভাউচার, এই দেখেন মিকমন সার্ভার অনলাইন, মানে রানিং হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখানে আইপি কি দেখাচ্ছে 169.254.99, তার মানে আইপি কিন্তু ঠিক মতো পাচ্ছে না, বুঝা গেছে। তো এর জন্য আমরা কি করতে পারি? তো এর জন্য আমরা আমাদের কম্পিউটারে আগে যাই, যার উপর দেখি আমাদের কম্পিউটার আইপি কি অবস্থা, আইপি পাচ্ছে কিনা। আইপি আগেটা ধরে আছে, হয়তোবা আমাদের লিমিট শেষ হয়ে গেছে, যার ফলে আচ্ছা দেখেন এইখানে কিন্তু সে এই আইপি নিচ্ছে না, অন্য আইপি পাচ্ছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? সব থেকে ভালো হয় যদি ইউজার ওয়ানের লিমিটেশন দিচ্ছি, আমরা অ্যাডমিন দিয়ে লগ ইন করি, ঠিক আছে। অথবা আমি একটা স্ট্যাটিক আইপি ইউজ করতে পারি, স্ট্যাটিক আইপি ইউজ করতে পারি করে আমি, তাহলে মিকমনের জন্য আইপিটা আমার ফিক্সড থাকবে। মিকমনের জন্য আইপিটা ফিক্সড রাখাটা জরুরি এই কারণে, তাহলে আমি ধরেন কম্পিউটারে সার্ভার রানিং আছে কিন্তু আমি হয়তো এখন এই মুহূর্তে অন্য কোথাও আছি, তাহলে আমার যদি আইপিটা ফিক্সড থাকে তাহলে কিন্তু সেই আইপি দিয়ে মিকমন মোবাইল দিয়ে লগ ইন করতে পারবো, বুঝা গেছে। তো এই জন্য আইপিটা ফিক্সড রাখাটা ভালো। তাহলে একটা কাজ করি, আমরা আইপিটাকে ফিক্সড রেখে দিই। তো যেহেতু আমার ইথার 4 থেকেই আমার এই কম্পিউটার কানেক্টেড, সো আমি ইথার 4-এ একটা আইপি অ্যাসাইন করি, ঠিক আছে, জাস্ট মিকমনটাকে ফিক্সড রাখার জন্য। ধরেন আইপি দিচ্ছি আমি 10 10 10 10 10, ধরেন 254.1/30, ঠিক আছে। এবং এটা ইথার 4-এ দেবো, এটা হচ্ছে কি মিকমন ম্যানেজমেন্ট এমজিটি, ঠিক আছে। আর এটাকে অবশ্যই নেটিং এর মধ্যে রাখতে হবে, আইপি ফায়ারওয়াল। এখন আমার নেটিং আছে কিনা নাই, এটা কমন নেট করে দিতে হবে। হ্যাঁ, এই নিচে থাকলে সমস্যা, নাহলে তো আমার এই আইপিটা নেটিং হবে না, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমি কি করব, এই আইপিটা 2 হচ্ছে আমি আমার কম্পিউটারে অ্যাসাইন করব, এটা 2 আমার কম্পিউটারে অ্যাসাইন করি। 10.10.54.2, বুঝা গেছে। 255 ও 252 হবে 30 যেহেতু, হ্যাঁ। 10.10.254.1 গেটওয়ে, হ্যাঁ,
ডিএনএস। তাহলে আমি ইন্টারনেটও পাবো, প্লাস আমার এই আইপিটা সার্ভারের আইপি হিসেবে ইউজ হবে, মিক1 সার্ভার আইপি। হ্যাঁ, ওকে, রিফ্রেশ করে নেই। দেন মিক1 সার্ভারটাকে আমি একটু স্টপ করি, স্টপ করে আবার স্টার্ট করি, দেখি এখন কি হয়। না, আইপি সে আগেরটাই ধরে আছে। তাহলে একটু স্টপ করে দেই, ক্লোজ করে দেই। সে এটার আইপি পাচ্ছে, এই ইন্টারফেসটাকে ডিসেবল করি। হ্যাঁ, ওকে, আবার মিক1 যাই, রানিং করি। মানে আইপিটা কিন্তু মেন, দেখেন এখন আইপি চেঞ্জ হয়ে গেছে, 10.10.254.2, মানে আমার কম্পিউটার আইপিটাই হচ্ছে আমার মিক1-এর। হ্যাঁ, আর এখানে দেখেন সার্ভার পোর্ট 8080 দেখাচ্ছে না, আমি চাইলে চেঞ্জও করতে পারি। ঠিক আছে, তো 8080 কোনো সমস্যা নেই, এটাকে মিনিমাইজ করলাম, ব্যাস। এখন আমি ওয়েব ব্রাউজার ওপেন করব। ওয়েব ব্রাউজার ওপেন করে আমি আইপি লিখব 10.10.254.2। হ্যাঁ, সরি, পোর্ট দিতে হবে না, কোলন 8080, মিক1-এর লগইন পোর্টাল চলে আসছে। হ্যাঁ, এতটুকু বোঝা গেছে কিনা বলেন, কিভাবে আসলো মিক1? ঠিক আছে, তো আমার এখানে কিন্তু ইন্টারনেট দেখাচ্ছে না, তাই না? অ্যাকচুয়ালি আমার এই, হ্যাঁ, এটা তো লগ আউট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো ইন্টারনেট কিন্তু পেয়ে যাওয়ার কথা, ইন্টারনেট আছে, পাইছি। এর আইকনটা একটু পরে চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। নর্মালি গুগল ব্রাউজ করি, হচ্ছে না। তারপর নেটিং ঠিক মতো কাজ করতেছে না, আইপি ফায়ারওয়াল। ঠিক আছে, নেটিং নিচের যে নেট রুলটা আছে এটা ঠিক মতো, হ্যাঁ ঠিক আছে। তো এটাকে একটা কাজ করা যায়, একটু একটু উপরে দিই। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, আমি হটস্পটের ইন্টারফেসে করছি তো, যার ফলে কিন্তু আমার এই সমস্যাটা হচ্ছে আর কি। হ্যাঁ, তো একটা কাজ করা যায়, এটা আরও ভালো হবে। সেটা হচ্ছে কি, দেখেন রাউটারের 4 নাম্বার পোর্টে আমি কি করছি, হটস্পট কনফিগার করছি। তাহলে আমার এই কম্পিউটার 3 নাম্বার পোর্টে কানেক্ট করি। ঠিক আছে, তাহলে 3 নাম্বার পোর্টটা আমি এখানে দিচ্ছি পিসি আর মিক1। হ্যাঁ, তাহলে এখন আপনি কি করবেন, 4 নাম্বার পোর্ট থেকে কেবলটা খুলে 3 নাম্বারে দিবেন, মানে 4 নাম্বারটা হটস্পটের জন্য আছে। ঠিক আছে, হ্যাঁ 4 নাম্বার পোর্টটা খুলে 3 নাম্বার লাগাবেন। হ্যাঁ, হটস্পট তো কনফিগার 4 নাম্বারে আছে, সেটা সমস্যা না। মানে যে আমার একই ইন্টারফেস থেকে ওই এটা নেটিংটা হচ্ছে না, কাজ করতেছে না। হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে আইপিটা চেঞ্জ করে দিতে হবে 4 নাম্বার থেকে 3 নাম্বারে। তাহলে আগে লগ ইন করি, দেখেন তাহলে ইন্টারফেসেস 3 নাম্বার কানেক্ট করছি, আইপি অ্যাড্রেস, তাহলে এটাকে আমি 4 নাম্বার থেকে সরাই 3 নাম্বারে দেব। ঠিক আছে, সরি কোনটাকে সরাইছি, এটা 4 নাম্বারেই থাকবে, ম্যানেজমেন্ট আইপিটা 4 নাম্বার থেকে সরাই 3 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তো এখন দেখি কি অবস্থা, এখন কাজ করতেছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কারণ আমার কম্পিউটারে ইন্টারনেটও আছে এবং আমার মিক1ও কাজ করতেছে। ফাইন, তাহলে মিক1 এখন লগ ইন করবো। তো মিক1-এর ডিফল্ট ইউজার নেম হচ্ছে মিক1, স্মল, সবই স্মল। মিক1 পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4।
ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড। লগ ইন হয়ে গেছে, ঠিক আছে, সেভ দিয়ে রাখি, ব্যাস। তাহলে এই হচ্ছে আমার মিকমনের ড্যাশবোর্ড। আচ্ছা, এখন এখানে কি করতে হবে, সবার আগে রাউটার অ্যাড করতে হবে। মানে আমি এই ব্রাউজার বা এই সফটওয়্যার দ্বারা আমি যেই রাউটারের হটস্পট ম্যানেজ করব, ওই রাউটারটাকে সবার আগে কানেক্ট করতে হবে, ঠিক আছে। এখন আমরা যে রাউটারে লগ ইন করি, রাউটারে কাজ করি, তাহলে রাউটারে লগ ইন করার জন্য কি কি ইনফরমেশন লাগে? ইউজার নেম লাগে, পাসওয়ার্ড লাগে, আর কি লাগে? আইপি লাগে, রাউটার আইপি লাগবে না? তাহলে আমাকে এখানে রাউটারের আইপি অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড এবং পোর্ট নাম্বার এন্ট্রি দিতে হবে। তাহলে এখন আমাকে জানতে হবে যে এই ব্রাউজার সিস্টেম এবং হচ্ছে রাউটার কোন পোর্টে কমিউনিকেশন করবে। মূলত এপিআই সার্ভিস, এপিআই সার্ভিস এবং এপিআই সার্ভিসের ডিফল্ট যে পোর্ট নাম্বার আছে, ওই ডিফল্ট পোর্ট নাম্বারে কাজ করবে। তাহলে আমি রাউটারে সবার আগে যাই, যাওয়ার পরে আমি আইপি থেকে সার্ভিসে যাব, যাওয়ার পরে যে এপিআই 8728 তাহলে ডিফল্ট পোর্ট নাম্বারে কাজ করবে। সো পোর্ট নাম্বারটা এনাবেল আছে, সো আমার প্রথম কন্ডিশন ডান। এরপর হচ্ছে একটা ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। তাহলে আমি এখন চলে যাব সিস্টেম থেকে ইউজার্সে, যাওয়ার পর একটা ইউজার ক্রিয়েট করব মিকমনের জন্য। মিকমন আমি এটা রিড বা ফুল, রিড না, রাইট বা ফুল যেগুলো দিতে পারি, আপাতত ফুল দিচ্ছি। দেন আমি এখানে পাসওয়ার্ডও দিচ্ছি মিকমন, ঠিক আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড সেম দিয়ে দিলাম, ব্যাস। তাহলে রাউটারের আইপি কত? সাধারণত আমি কোন আইপি দ্বারা কল করব, মিকমনে অ্যাড করব, সাধারণত রাউটারের পাবলিক আইপি, ঠিক আছে। তাহলে কি হবে, আমি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবো। হ্যাঁ, তো আমি ধরে নিচ্ছি যে এই মুহূর্তে রাউটারের পাবলিক আইপি হচ্ছে আমার এটাই, এই ম্যানেজমেন্টের আইপিটাই, অথবা আমি চাইলে ওয়ান আইপিটাও দিতে পারি, এই যে এই মুহূর্তে ওয়ান, তো এটাও তো প্রাইভেট। তাহলে আমাদেরকে জাস্ট মনে রাখতে হবে যেন মিকমন সার্ভারে যে রাউটারের আইপিটাকে অ্যাড করে দিব, সেই আইপিটা কি হইতে হবে, পাবলিক আইপি হইতে হবে। পাবলিক আইপি হলে কি হবে, আমরা যে কোনো জায়গা থেকে যেন কাজ করতে পারি, সেটা সহজে বুঝতে হবে, সুবিধা হবে অ্যাক্সেস করার ক্ষেত্রে। তাহলে এই মুহূর্তে ধরে নিচ্ছি এইটাই আমার পাবলিক আইপি 10.10.254.1, বোঝা গেছে। তাহলে আমি এখন চলে আসবো মিকমনে, আসার রাউটার কীভাবে অ্যাড করবো দেখেন। এটা এই প্রিভিয়াস একটা সিস্টেম রাউটার অ্যাড করা আছে, এটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, নতুন করে একটা অ্যাড করে দিব। তো তার আগে আমি চাইলে মিকমনের ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, না কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, এটাই হয়ে থাকবে। তাহলে আমি এখানে কি করব, এই যে অ্যাড রাউটারে যাব, অ্যাড রাউটার গিয়ে দেখেন কি কি চাচ্ছে, সেশন নেম, সেশন নেম বলতে হবে রাউটারের নাম দিতে পারি, এটা কার, তো দিলাম ধর এটা হচ্ছে কি সিএসএল বি আচ্ছা, আঠাশ কে দিচ্ছে না, সিএসএল বি 85, হ্যাঁ, নাম দিলাম, রাউটার নাম দিলাম। এবার আইপি, রাউটার আইপিটা তাহলে ধরে নিচ্ছি এটা আমার আইপি, পাবলিক আইপি, বুঝা গেছে। আচ্ছা, ইউজার নেম হচ্ছে মিকমন, পাসওয়ার্ড হচ্ছে মিকমন, বুঝা গেছে। এবার এই সেটে আরও কিছু ইনফরমেশন আছে, হটস্পট নেম, তাহলে আমি এটা দিলাম, এই সেমটা রাখলাম, আমি তো এই রাউটারেই করতেছি, ঠিক আছে। অথবা আমি কোম্পানি নাম অনুযায়ী হটস্পট দিলাম, যে অমুক কোম্পানি হটস্পট। এই ডিএনএস নেমটা হচ্ছে ম্যান্ডেটরি, তাহলে ডিএনএস নেমটা হচ্ছে রাউটারে আমরা অলরেডি এন্ট্রি দিয়েছিলাম, আইপি থেকে হটস্পট, দেন হচ্ছে সার্ভার প্রোফাইল, এই যে ডিএনএস নেম, তাহলে এই ডিএনএস নেমটা এখান থেকে কপি করলাম, ভুল হওয়া যাবে না, হ্যাঁ, পেস্ট করে দিলাম। কারেন্সি, আমাদের কারেন্সি কি টাকা, রুপি আছে, তো টিকে বা বিডিটি দেব, হ্যাঁ হ্যাঁ বিডিটি দেব, কোনো সমস্যা নেই। আচ্ছা, অটো লোড 10 সেকেন্ড পর অটোমেটিক লোড হবে, রিফ্রেশ হবে, সমস্যা নেই। টাইম আউট, আইডিয়াল টাইম আউট 10 মিনিট, মানে হচ্ছে 10 মিনিট যদি ইনঅ্যাক্টিভ থাকি অটোমেটিক মিকমন থেকে লগ আউট হয়ে যাবে। আচ্ছা, ট্রাফিক ইন্টারফেস ওয়ানে থাক। লাইভ রিপোর্ট, এটাকে আমরা এনাবেল করে দেবো। লাইভ রিপোর্ট মানে হচ্ছে
রানিং অবস্থায় যদি আমি কোনো রিপোর্ট চাই, ইউজারদের যেমন ইউজ করতেছে কিনা, আপলোড ডাউন হচ্ছে কিনা, এরকম কি গ্রাফ আকারে, হ্যাঁ, লাইভ রিপোর্ট এনাবেল করে দিলাম, ব্যাস। তাহলে আমার এখানে নিকমনের রাউটার অ্যাড করার জন্য রাউটারের আইপি অ্যাড্রেস, একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড ম্যান্ডেটরি। আর যেহেতু এটা এপিআই সার্ভিস, সো এপিআই সার্ভিসের ডিফল্ট পোর্ট নাম্বারে কাজ করবে। জাস্ট আমাকে এনশিওর করতে হবে যে রাউটারের এপিআই সার্ভিস পোর্টটা এনাবেল আছে কিনা এবং সেটা ডিফল্ট পোর্টেই আছে কিনা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ডিএনএস নেম আর কারেন্সি এগুলো চেঞ্জ করে দিলাম, লাইভ রিপোর্ট এনাবেল করে দিলাম। এখন আমি সেভ দিয়ে দেবো। সেভ দিলেই কিন্তু এই ইনফরমেশন যা যা করছে সব কিছু সার্ভারে সেভ হয়ে যাবে। তাহলে সেভ দিলাম, ঠিক আছে, সেভ হয়ে গেছে। এখন আমি কি করব, একটু পিং দিয়ে চেক করতে পারি যে অ্যাকচুয়ালি আইপিটা রিচেবল কিনা, নিকমন রিচ করতেছে কিনা। তাহলে আমি যে পিং দিলাম, দেখেন সে বলতেছে পিং ওকে, পোর্ট নাম্বার 8728, মানে এপিআই যে পোর্ট নাম্বারটা আছে সব কিছু ওকে পাচ্ছে, ওকে ফাইন। তাহলে সেভ তো দিয়েই দিছি অলরেডি, আরেকবার দিয়ে দিই। দেন এবার কানেক্ট দেবো। এই কানেক্টে ক্লিক করলে কি হবে, আমি এই রাউটারের ভিতরে ঢুকে যাবো, এই রাউটারের ভিতরে ঢুকে যাবো। তাহলে কানেক্ট দিই, দেখেন আমার কিন্তু মাইক্রোটি রাউটার চলে আসছে। এইভাবে আমি কিন্তু সব কিছু করতে পারবো না, শুধুমাত্র হটস্পট নিয়ে কাজ করতে পারবো। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার সেই মাইক্রোটি রাউটার। দেখেন এই যে ডে টাইম দেখাচ্ছে, হ্যাঁ, রাউটার বোর্ড নেম দেখাচ্ছে, মডেল দেখাচ্ছে, সব কিছু সিপিইউ লোড টোড সব কিছু দেখাচ্ছে। এই যে লাইভ রিপোর্ট দেখাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে দেখেন 0 আইটেমস, কোনো কিছু নাই, 3 আইটেমস, হটস্পট ইউজার 3টা। কেন বলেন তো? আমি যদি রাউটারে যাই, ইউজারসে যাই, দেখেন একটা এইটাকে ইউজার কাউন্ট করতেছে, এই একটা ইউজার, এই একটা ইউজার, এই 3টা ইউজার, এই জন্য 3 দেখাচ্ছে। হ্যাঁ, অ্যাড ইউজার করতে পারি, জেনারেট করতে পারি, এই বুঝা গেছে। তাহলে আমি হটস্পটের সব কিছু এখান থেকে ম্যানেজ করতে পারবো। তাহলে এখন আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে আমি এখানে ব্যান্ডউইথ তো রাউটার থেকে পিসি কিউ করে করতেছি, পার ইউজার কত করে পাবে ব্যান্ডউইথ, তো সেটা নিয়ে আমার কোনো কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে আমি এখানে ওই লিমিট অনুযায়ী কাজ করাবো, ভাউচার সিস্টেম বের করব। ভাউচার সিস্টেম মানে হচ্ছে ধরেন আমরা প্রথমে কি করলাম, একটা ইউজার ক্রিয়েট করলাম, ইউজার 1, পাসওয়ার্ড দিলাম 1 2 3, তার লিমিট দিলাম ধরেন 20 মিনিট, 1 জিবি দিলাম, তাই না, এরকম করে। তো এগুলা হচ্ছে কি, আমি এটা প্রিন্ট করার কোনো সুযোগ আছে এখান থেকে? হয়তো আমার কাগজে লিখে দিতে হবে, তাহলে মুখে বলে দিতে হবে, না একটা মেসেজ দিয়ে বলে দিতে হবে। বাট আমি যদি এখান থেকে সেই কাজগুলো করি, সেই ইউজারগুলো ক্রিয়েট করি, তাহলে কি হবে, প্রত্যেকটা ইউজারের ইনফরমেশন আমি আলাদা আলাদা করে প্রিন্ট করতে পারবো। এবং একজন গ্রাহক আসলো, তাকে আর মুখে কিছু বোঝাতে হবে না, তাকে একটা কার্ড দিয়ে দেবো, জাস্ট তাকে জিজ্ঞেস করবো সে কোন মেয়াদের চায়। সাধারণত আমরা এখানে কিন্তু মেয়াদ অনুযায়ী কাজ করি। যেমন ধরেন কেউ চায় 7 দিনের জন্য ইউজ করবে, কেউ চায় 15 দিনের জন্য ইউজ করবে, কেউ চায় 1 মাসের জন্য ইউজ করবে, তাই না? তাহলে আমরা ঠিক এইরকম মেয়াদের জন্য যদি প্যাকেজগুলো করি, তাহলে এই প্যাকেজগুলো আমাকে মেনটেন করতে হবে প্রোফাইলের সাহায্যে। প্রোফাইলের সাহায্যে তার আমাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সেই যেই প্রোফাইলে কন্ডিশন বলে দেবো যে এই প্রোফাইলটা 7 দিন, এই প্রোফাইলটা 15 দিন, এই প্রোফাইলটা 1 মাস। বুঝা গেছে? তাহলে আমরা এখন এইভাবে প্রোফাইল ক্রিয়েট করি। চলে যাব হটস্পট। আচ্ছা, চলে যাব হটস্পট। হটস্পটে গিয়ে এই যে ইউজার প্রোফাইল, দেন হচ্ছে প্রোফাইল লিস্ট বা অ্যাড প্রোফাইল। বিষয়টা হচ্ছে আমি কিন্তু এখান থেকেও প্রোফাইল ক্রিয়েট করতে পারি, যে ইউজার প্রোফাইল, বাট এখানে আমি শুধুমাত্র যে কয়টা ইনফরমেশন দেখতেছি এই কয়টা শুধু ম্যানুয়ালি অ্যাড করতে হবে, বাট এক্সট্রা যে ফ্যাসিলিটিসগুলো সেখানে কিন্তু দিতে পারবো না। তাহলে আবার কোডিং করে দিতে হবে, ঠিক আছে, এই স্ক্রিপ্ট আকারে দিতে হবে। কিন্তু আমি যদি এখান থেকে ক্রিয়েট করি, তাহলে যাবতীয় রুলস অটোমেটিক্যালি রাউটারে কিন্তু চলে আসবে। এটা হচ্ছে এই মিকমনের সব থেকে বড় সুবিধা। মানে আমার রাউটারে আমার আলাদা করে আর কোনো কাজ করার দরকার নাই। আমি সার্ভারে বা মিকমন ভাউচার সিস্টেমে যা যা করব সব কিছু রাউটারে সাথে সাথে চলে আসবে। দেখবেন এখন ইউজার প্রোফাইলে যদি একটা এসে ডিফল্ট প্রোফাইল, আমরা যখন এই ভাউচার সিস্টেমে আরেকটা প্রোফাইল ক্রিয়েট করবো, অটোমেটিক রাউটারে চলে আসবে। দেখেন, তাহলে একটা প্রোফাইল ক্রিয়েট করি, অ্যাড প্রোফাইল লিস্ট দেখি,
এই যে ডিফল্ট দেখাচ্ছে ওইখানে ডিফল্ট আছে, ঠিক আছে। তাহলে এবার আমি একটা প্রোফাইল ক্রিয়েট করি, অ্যাড প্রোফাইল, বা উপরে ওই যে অ্যাড আছে, হ্যাঁ, যে কোনোটাতে ক্লিক করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে প্রোফাইলের নাম দিচ্ছি 7 ডে, 7 দিনের জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করবো, মানে কিছু ইউজার আছে 7 দিনের জন্য চাইবে। আচ্ছা, তো এই 7 দিনের ইউজাররা অ্যাকচুয়ালি আইপি পুল কোনটা হবে? পুল তো একটাই, এইচএস পুল 4। মানে আমার দেখেন রাউটারে যে আমরা পুল ক্রিয়েট করছি আইপি থেকে পুল, এই যে সেই পুল, ঠিক আছে। তাহলে সেই পুলটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে শেয়ার্ড ইউজার, মানে এই প্রোফাইলের ইউজার কি শেয়ার করতে পারবে কিনা, বা পার একটা ইউজার নেম দিয়ে একটাই শুধু ইউজার হবে, তাহলে 1 মাস্ট বি, হ্যাঁ। তারপর হচ্ছে রেট লিমিট, আমার তো ব্যান্ডউইথ মাইক্রোটিকে পিসিকিউ করে ফেলছি, সো আমাকে এই রেট লিমিট দিতে হবে না এখানে, ঠিক আছে। কারণ এক একটা ইউজার ম্যাক্সিমাম 30 এমবি করে পাবে, 7 দিন চালাবে সমস্যা নাই, বাট সে ম্যাক্সিমাম 30 এমবি করে পাবে। সো এখানে যদি এইখানে দিতে পারি, তবে মানে আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে এইভাবে পার ইউজার এইভাবে ব্যান্ডউইথ বা পার প্রোফাইল ম্যানেজ না করে পিসিকিউ করে দেওয়াটাই বেটার। এখন এমনও হয়তো রিকমেন্ড আসতে পারে যে কিছু ইউজার আছে 7 দিন চালাবে কিন্তু ওরা স্পিড চায় 50 এমবি করে, আবার কিছু ইউজার আছে 20 দিন চালাবে, ওরা আবার স্পিড চায় 100 এমবি করে, হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি এই রিকোয়ারমেন্টটা আমাদের ফুলফিল করতে হয়, তাহলে আমরা আইপি পুলটাকে সেপারেট করতে পারি। ধরেন আমার এখানে হটস্পটের আইপি পুলটা হচ্ছে একবারে 0 থেকে 3254, তাই না, 02 থেকে। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে 4টা পুল করতে পারি, 4টে পুল করতে পারি। এই আমার কিন্তু নেটওয়ার্ক ব্লক সেম থাকতে হবে, শুধু আইপি পুলটাকে ডিভাইড করতে পারি। ধরেন একটা পুল দিলাম 50 এমবির জন্য, তাহলে দিলাম 0.2 থেকে 0.254, এটা হচ্ছে 50 এমবির পুল। আরেকটা দিলাম, মানে পিপিওই পার ইউজার আমরা পার প্যাকেজ আমরা করতাম না, হ্যাঁ, ওই রকম করে আমরা করতে পারি, দিতে পারি, হ্যাঁ, ওইভাবে আমি পিসি করে ব্যান্ড দিতে পারি। এটা হচ্ছে একটা মানে বেস্ট সলিউশন আর কি আমার কাছে মনে হয়, মানে পিসি কিউ করে দিলে বেটার, পার ইউজার ভাবে না দিয়ে, হ্যাঁ। আচ্ছা, তো সাধারণত এত রিকোয়ারমেন্ট থাকে না। ওকে, তাহলে শেয়ার্ড ইউজার দিলাম। এবার হচ্ছে আপনার এই যে এক্সপায়ার্ড মোড, এক্সপায়ার্ড মোড হচ্ছে আমরা এখানে রিমুভ অ্যান্ড রেকর্ড দেব। রিমুভ অ্যান্ড রেকর্ড মানে হচ্ছে যে ইউজারটা ধরেন এই 7 দিনের যে ইউজারগুলো থাকবে, আজকে একটা ইউজার কানেক্ট হলো, 7 দিন চালাবে, 7 দিন পর কি ডিসকানেক্ট হয়ে যাবে না? তাহলে 7 দিন পরে ওই ইউজারের মেয়াদ যখন শেষ হবে, ওই ইউজারটা রাউটারে রাখার দরকার নেই, রাউটার থেকে অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। আর রেকর্ড মানে হচ্ছে এই মিকমন সিস্টেমে তার রেকর্ডটা থাকবে। হ্যাঁ, কেন? কারণ আমি তাহলে পরবর্তীতে একটা রিপোর্ট দেখতে পারবো যে ধরেন গত 1 মাসে আমার কতগুলা ভাউচার সেল হয়েছে, কত ইনকাম হয়েছে, এই জন্য রিমুভ অ্যান্ড রেকর্ড। এবার হচ্ছে 7 দিন যেহেতু, তাহলে ভ্যালিডিটি দিতে হবে 7 ডে। দেখেন এইখানে কিন্তু দেওয়া আছে কিভাবে এন্ট্রি দিতে হবে, 30 ডি মানে 30 ডেজ। তার মানে এই যে নাম দিলাম অ্যাকচুয়ালি এটা কিন্তু কাজের না, কাজটা হচ্ছে এই নামটা তখনই সার্থক হবে যখন ভ্যালিডিটি আমি এখানে 7 ডি দেব। তার মানে এখন 7 দিন মানে 7 দিনেই কাজ করবে, বুঝা গেছে? আচ্ছা, প্রাইস, এটা দেখেন প্রাইস আছে দুইটা, একটা প্রাইস, একটা হচ্ছে সেলিং প্রাইস। আপনি চাইলে শুধুমাত্র সেলিং প্রাইসটাকে ইউজ করতে পারেন, হ্যাঁ, সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্যটা। তো বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট কি দেখবে, ক্লায়েন্ট কিন্তু প্রাইস দেখেই কিনবে, তাহলে উপরের প্রাইসটা আবার কি? বিষয়টা হচ্ছে আমরা ধরেন মোবাইলের যে কার্ডগুলো কিনি, আমরা কি মোবাইল কোম্পানি থেকে কিনি না রিচার্জের দোকানগুলো থেকে কিনি, বাইরের বাজারের দোকান থেকে কিনি? তাহলে ওরা যে কার্ড বিক্রি করে ওদের একটা লাভ থাকে না? পার কার্ডে 1 টাকা 2 টাকা 3 টাকা লাভ থাকে তো কিছু একটা হলো। তাহলে এখন আপনিও তো এরকম ওয়াইফাই জোন করতেছেন, আপনিও ভাউচার করে রাখতেছেন, তাহলে যে কোনো মুহূর্তে একটা ইউজার আসবে, সে চাইবে কার্ড, ভাই আমার 7 দিন একটা কার্ড দেন, 15 দিন একটা দেন, 20 দিন একটা দেন। তাহলে আপনি ওই কার্ডটা কি আপনি সবসময় দাঁড়িয়ে থাকবেন? তাহলে আপনি একজনকে দায়িত্ব দিলেন কার্ডটা সেল করার জন্য, বোঝা গেছে? একজনকে দায়িত্ব দিলেন, তাহলে তাকে তো আপনার কিছু কমিশন দিতে হবে। তাহলে পার কার্ডে ধরেন 2 টাকা করে দিলেন, তাহলে
আপনি এখানে লিখবেন 7 দিনের প্যাকেজের মূল্য যদি হয় আপনার ধরেন 50 টাকা, ধরেন আপনার 7 দিনের প্যাকেজ দিচ্ছেন, না 50 টাকা কম হয়েছে, 100 টাকা ধরেন। 7 দিনের প্যাকেজ যদি 100 টাকা দেন, তাহলে আপনি কি করবেন, তাকে দিবেন 98 টাকায়, মানে সে আপনাকে 98 টাকায় একটা কার্ড কিনবে এবং সে বিক্রি করবে 100 টাকায়। ক্লায়েন্ট দেখবে এর মূল্য 100 টাকা, ভাউচারে লেখা থাকবে প্রাইস 100 টাকা, ক্লায়েন্ট ওই 100 টাকা দিয়ে নিবে, তাহলে আপনি পাইলেন 98 টাকা, 2 টাকা তার লাভ থাকবে পার কার্ডে। এটা একটা আপনি করতে পারেন পলিসি। এখন আপনি যদি চান যে না আমি নিজে নিজে সব কিছু করবো, তাহলে আপনি এই প্রাইস এখানে এন্ট্রি দেওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝা গেছে? ভাবে সেম রাখলেন, এই প্রাইস আর এই প্রাইস সেম রাখলেন, কোনো সমস্যা নেই, বুঝা গেছে? আচ্ছা, এবার হচ্ছে লগ ইউজার। লগ ইউজার মানে হচ্ছে এই প্রোফাইলের কোনো একটা ইউজার যখন কানেক্ট হয়ে যাবে, তখন সেই ইউজার নেম পাসওয়ার্ড এবং সেই কোন ম্যাক অ্যাড্রেস দিয়ে লার্ন করছে সেটা লক হয়ে যাবে, মানে ওই অন্য কোনো ডিভাইসে আর কানেক্ট করতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে, আর কিচ্ছু না, প্যারেন্টকেও আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের কাজ শেষ। এন্ট্রি দিলাম নাম, পুল, তারপর হচ্ছে শেয়ার্ড ইউজার মাস্ট বি 1, রিভিউ অ্যান্ড রেকর্ড, টাইম লিমিট দিলাম, প্রাইস দিলাম, বুঝা গেছে? সেভ দিই, ঠিক আছে, সেভ হয়ে গেছে। দেখেন আমি রাউটারে আসি, দেখেন রাউটারে এই যে 7 এর প্রোফাইল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? দেখেন তেমন কিছুই নেই, তেমন কিছুই নেই, এই যে পুল সিলেক্ট হয়েছে আর তেমন কিছুই নেই, কিন্তু বাকি সব কিছু কোথায় আছে? এই যে স্ক্রিপ্ট আকারে এই সব কিছু। তাহলে আপনি এখন এগুলা কি নর্মালি টাইপ করে দিতে পারবেন? এই কোডিংগুলা সম্ভব? নর্মালি দিতে পারবেন না, যার ফলেই আমরা এই ভাউচার সিস্টেমের সাহায্যে করতেছি। তবে কিন্তু মানে কোনোভাবেই যেন এগুলো কোনো চেঞ্জ না হয়, তাহলে তো প্রোফাইল কাজ করবে না, বুঝা গেছে? তাহলে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি আরেকটা প্রোফাইল ক্রিয়েট করি, 15 দিনের জন্য করি, তাহলে আমি হ্যাঁ এটাকে ক্লোজ করে দিলাম, দিয়ে আবার অ্যাড দিলাম, অ্যাড দিয়ে এবার দিচ্ছি 15 ডেজ। অ্যাড্রেস পুল সিলেক্ট করে দিলাম, তারপরে রিমুভ অ্যান্ড রেকর্ড দিলাম। ধরেন 15 দিনের প্রাইস দিলাম হচ্ছে 198, আর সরি এটা হচ্ছে 15D, প্রাইস দিলাম 198, সেলিং প্রাইস দিলাম 200। হ্যাঁ না, তাহলে হবে না, কাজ করবে না। এই যে হিন্টস দেওয়া আছে এখানে দেখুন, বুঝছেন? হিন্টস দেওয়া আছে। আচ্ছা, তাহলে এনাবেল, ওকে, সেভ। রাউটারে আসি, দেখেন আমার রাউটারে আসতেই সময় লাগতেছে, কনফিগারেশন এখানে আসতে কিন্তু সময় লাগতেছে, বুঝা গেছে? ওকে, তাহলে আমার কয়টা ইউজার হইলো, সরি প্রোফাইল হইলো, 2টা প্রোফাইল ক্রিয়েট করলাম নতুন করে, ঠিক আছে, ক্লোজ করে দিলাম। এই 2টা প্রোফাইল হলো। এখন আমি এই প্রোফাইলের আন্ডারে ইউজার ক্রিয়েট করব, তাহলে এর জন্য যেতে হবে কোথায়? এই যে ইউজার্স, গিয়ে এই যে ইউজার লিস্ট, এখান থেকেও যেতে পারি। এখানে এই যে দেখেন অ্যাড আছে, জেনারেট আছে, হ্যাঁ, তাহলে নর্মালি এই কয়টা ইউজার আছে, তো আমি যদি অ্যাড করি তাহলে সিঙ্গেল ইউজার, তো এটা আমি তো এখানে র্যান্ডম ইউজার করব, আমার তো ইন্ডিভিজুয়াল নাম ধরে ইউজার করার দরকার নেই, আমার র্যান্ডম ইউজার করব। তাহলে আমি জেনারেট থেকে ইউজার ক্রিয়েট করব, মানে বাল্ক ইউজার যাকে বলে। তাহলে জেনারেটে ক্লিক করব, কোয়ান্টিটি মানে কয়টা ইউজার চাই, আমি 100টা ইউজার চাই, ঠিক আছে। তারপর হচ্ছে সার্ভার, কোন সার্ভার আন্ডারে, আমি অল দিতে পারি, হটস্পট 1 দিতে পারি, কোনো সমস্যা নেই, অলে থাক। ইউজার মোড, ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে লেন্থ, যেহেতু 100টা ইউজার, তার লেন্থ একটু বাড়াই দিই, 8টা করে হবে। এবার হচ্ছে প্রিফিক্স, মানে ইউজার নেমের শুরুতে কিছু থাকবে কিনা। লেন্থ হচ্ছে মানে ইউজার নেমের টোটাল ক্যারেক্টার কয়টা হবে, ইউজার নেমের ক্যারেক্টার কয়টা হবে। হ্যাঁ, যেমন পাসওয়ার্ড দেই, কন্ডিশন থাকে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে বা 6 ক্যারেক্টার হইতে হবে, সেই হচ্ছে ক্যারেক্টার লেন্থ। হ্যাঁ, তারপর হচ্ছে প্রিফিক্স, মানে ইউজার নেমের শুরুতে কিছু থাকবে কিনা। ধরেন আপনি আপনার কোম্পানির নাম অনুযায়ী শুরুতে দিবেন, তাহলে ধরেন আমি এখানে দিলাম CSL, যে প্রত্যেকটা ইউজারের শুরুতে CSL থাকবে। আচ্ছা,
তারপরে এবার এই ক্যারেক্ট এটা থাক র্যান্ডম এমএসিডি প্রোফাইল, আপনি যে 100টা করতেছেন কোন প্রোফাইলের জন্য, এই 7 ডেজ 7 ডেজ সিলেক্ট করার সাথে সাথে নিচে দেখেন দেখাচ্ছে ভ্যালিডিটি 7 ডে, প্রাইস 98, সেলিং প্রাইস 100, লক ইউজারের নামে, ঠিক আছে। এগুলো করা আছে এই প্রোফাইলের আন্ডারে। হ্যাঁ, আর কিছু লাগবে না, জেনারেটে ক্লিক করে দেবো, দেখবেন সাথে সাথে আমার রাউটারে এখানে 100 এখন আছে 3টা ইউজার, 3টা আছে, আরও 100টা যোগ হয়ে যাবে। দেখেন জেনারেট দিলাম, রাউটারে আসি, দেখেন এই যে ক্লিয়ার হচ্ছে 103টা হয়ে গেছে, ঠিক আছে। এখানে আসি, এটা ক্লোজ করে দিই, দেখেন আমার এখানে 100 ইউজার ক্রিয়েট হয়ে গেছে, বুঝা গেছে। প্রত্যেকটার প্রথমে দেখেন সিএসএল লেখা আছে, ক্লিয়ার। আচ্ছা, এবারে 15 দিনের জন্য ক্রিয়েট করি, আবারও জেনারেটে যাই, তাহলে দেখেন এইভাবে আমার 1000 ইউজার ক্রিয়েট করতে সময় লাগবে 1 মিনিটে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আবার আমি 100 ইউজার ক্রিয়েট করব, কার জন্য, তো এটা 8 দেই, এবার আমি সিএসএল দিই, আর এইবার আমি ছোট হাতের এবিসি না দিয়ে বড় হাতের দিই, ক্যাপিটাল এবিসি দিই, হ্যাঁ, আর প্রোফাইল দেবো 15 দিন। তাহলে 15 দিনের জন্য এই যে সব কিছু পেয়ে গেছে, জেনারেটে ক্লিক করে দেবো, দেখেন ইউজার বাড়তেছে, 203টা হয়ে গেছে, মুহূর্তে আমার এখানে 200 ইউজার ক্রিয়েট হয়ে গেল, বুঝা গেছে। ব্যাস, ক্লোজ করে দিই। এখন আমাকে তো দিতে হবে ইউজার নেম পাসওয়ার্ডগুলো দিতে হবে, তাই সেল করতে হবে, তাহলে ভাউচার আকারে, ভাউচার বলতে ওই ইউজার নেম কি, পাসওয়ার্ড কি, আর মূল্য কত, ম্যাথ কয়দিন লেখা থাকবে একটা জায়গায়, ওইটাকে বলা হচ্ছে ভাউচার। তাহলে এই প্রিন্ট করবো কি করে, সেই প্রিন্টটা এখানে করবো কি হবে, এই ইউজার লিস্ট থেকেই আমি এখানে প্রোফাইল ধরে ধরে প্রিন্ট করবো। তাহলে আমি এই মুহূর্তে কয়টা প্রোফাইল ক্রিয়েট করছি, 2টা, 7 দিন আর 15 দিনের। তাহলে প্রথমে আমি এই প্রোফাইলে এই যে 7 দিন সিলেক্ট করব, তাহলে শুধু 7 দিনের ইউজারগুলো দেখাচ্ছে আমার, এবং কমেন্টও সিলেক্ট করব 7 ডেজ, ঠিক আছে। তাহলে মোর স্পেসিফিক হয়ে গেল আমার। এবার আমি কি করব, প্রিন্ট দেব। এখানে 3 ধরনের প্রিন্ট করতে পারবো, একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে কিউআর, একটা হচ্ছে স্মল। ডিফল্ট মানে হচ্ছে ক্লিক করি, কি দেখায় দেখেন, আপাতত ক্যান্সেল করি, এই দেখেন, ঠিক আছে, দেখাচ্ছে, ঠিক আছে। আর যদি কিউআর এ ক্লিক করি, কারণ অনেকের আবার অ্যালার্জি ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করাতে, ঠিক আছে, তাহলে সে কি করবে, এই যে তার জন্য কিউআর সিস্টেম আছে, হ্যাঁ, সে শুধু স্ক্যান করবে, এই ইউজার নেম পাসওয়ার্ড মানে এই স্ক্যানটা, বুঝা গেছে। আচ্ছা, তো এটা করলেই কিন্তু সে কানেক্ট করবে। আমরা আজকে চেক করবো কাজ করে কিনা দেখি। হ্যাঁ, তাহলে 3 ধরনের, একটা হচ্ছে স্মল, ছোট আকারে প্রিন্ট হবে, মানে এক পেজে অনেকগুলো প্রিন্ট হবে আর কি, বুঝা গেছে। তাহলে আমার স্মল দরকার নাই, তো যেহেতু এখন কিওয়ার্ডটা সবাই প্রিফার করে, তাহলে আমরা কিওয়ার্ড হিসাবে এটাকে প্রিন্ট করে রাখি। তাহলে কিওয়ার্ড হিসাবে এটাকে প্রিন্ট করে রাখি। এখন আমি এখানে প্রিন্টার সিলেক্ট করে দিয়ে প্রিন্ট দিলেই হয়ে যাবে। আপাতত পিডিএফ আকারে সেভ করে দিই, ডেস্কটপেই থাক। হ্যাঁ, B85 না, কথা বলতেছি দাঁড়ান, এটা ক্লিয়ার হলো। এবার আমি 15 দিনের জন্য করব, আবার প্রোফাইল 15 ডেজ, বাই কমেন্ট 15 ডেজ, কিউআর, এখন সব 15 দিনগুলো আসছে, সেভ দিয়ে দিই। হ্যাঁ, কোচিং জানি, আরে সব 15 ডেজ আছে তো, না এই যে কমেন্ট সিলেক্ট করে ফেলছি না, কমেন্ট না না 15 দিন আছে ভাই, আচ্ছা এখন দেখেন দুইটাই প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কয় দিনের, ওকে, তাহলে এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আগেরটা আসছে, সরি না, এটা ওই আরেকজনের দেখাচ্ছিলাম, এই যে এটা আপনাদের। আচ্ছা দেখেন, তাহলে এই যে 7 দিন এবং হচ্ছে 15 দিন,
ঠিক আছে, তো করি। তাহলে ক্লায়েন্ট কি, এই যে ক্লায়েন্টকে কতটুকু দেবো, এটা একটা পেজে প্রিন্ট করে এই যে জাস্ট এতটুকু করে আমরা কেটে নিব। মানে আমরা ওই যে ইয়ে করি না, ছবি প্রিন্ট দিই না, ছবি প্রিন্ট দিয়ে এইভাবে কেটে নিই না, ব্যাপারটা এরকম করে কেটে নিব, কেচি দিয়ে কেটে নিব। তাহলে এইটা একটা ভাউচার, এই যে একটা ভাউচার, বুঝা গেছে? এই নাম্বারিং, অটোমেটিক নাম্বারিং 1 2 3, ক্লিয়ার? এই তাহলে এখানে কতগুলো আছে, 100টা আছে, দেখেন। এই যে 100, বুঝা গেছে? এবং ক্লায়েন্ট দেখবে ও আচ্ছা 7 দিন, প্রাইস 100, কোনো কথা নেই, টাকা দেবে, নিয়ে নেবে। কোন লিঙ্কে গিয়ে লগ ইন করবে, এই যে hotspot.cc.com। এখন এইখানে এই যে লোগো একটা আসছে না, এই লোগোটা কিন্তু এটা কাস্টমাইজ করে, এটা কিন্তু আসলে মিকমনের ডিফল্ট না, মিকমনের ডিফল্ট কিন্তু মিকমন থাকে, এটাকে কিন্তু আমি কাস্টমাইজ করে দিয়েছি। এটা কিভাবে করছি দেখাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে এর জন্য যেতে হবে আমাকে, মিকমন সার্ভারটা কোথায় আছে সেখানে যেতে হবে। এই যে মিকমন সার্ভার এখানে আছে না, তো এখানে আছে মিকমন, এর ভিতরে গিয়ে তাহলে এখানে গিয়ে মিকমনের ভিতরে গিয়ে ইমেজ, হ্যাঁ, ইমেজে গিয়ে দেখেন এই যে লোগো, তো নর্মালি কিন্তু এই লোগোটা থাকে, দেখেন এটা কিন্তু লগ ইন করার সময় ফেভিকন নামটা আছে, আর এই যে দেখেন এটা মিকমন, হ্যাঁ, এটা থাকে কিন্তু নর্মালি, বুঝা গেছে? তো সেটাকে ওই লোগো, এটা লোগো 2 নাম করছি কেন, তাহলে এইটাকে করবে না, কারণ কোডিং এর ওখানে তো শুধু লোগো নাম করে কল করা আছে, যার ফলে ওটাকে লোগো 2 দিয়ে আর নতুন করে এটা কিন্তু সেম সাইজ, এটার যে সাইজ এটারও সেই সাইজ করে নিয়েছি, করে নিয়ে এর নামটা দিয়েছে লোগো। এই জন্যই কিন্তু এখন আমার এই জায়গায় সেই সিএসএলটা আসছে। বলছিলাম যে এটা কিন্তু 100% ওপেন সোর্স, মানে আপনি চাইলে যদি কোডিং পারেন আপনি কাস্টমাইজ করতে পারবেন, এই আর কি। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি, তো আমরা একটু চাইলে চেক করতে পারি যে একটা ভাউচার কোড কাজ করে কিনা, তাই না? তো এখন আমি আগে ডায়াগ্রামে যাই, হয়তো আপনাদের উল্টো লাগতে পারে যে এ পর্যন্ত কতটুকু হইল। এ পর্যন্ত আমরা যেটা করছি সেটা হচ্ছে রাউটারের ওয়ান তো করছি, দেন ল্যান হিসেবে আমরা হটস্পট করছি, এবং আমরা লোকাল ডেটাবেস থেকে ম্যানেজ করে দেখছি। এখন আমরা কি করছি, একটু অ্যাডভান্স লেভেলে গেছি, ভাউচার সিস্টেম। হ্যাঁ, তাহলে আমি ভাউচার সিস্টেমের জন্য আমি আমার কম্পিউটারে ভাউচার সিস্টেম সফটওয়্যার ইনস্টল করছি, করে তার মাধ্যমে আমি হটস্পটের ইউজারদেরকে ম্যানেজ করে ভাউচার প্রিন্ট করে দিচ্ছি। এখন আমাকে চেক করতে হবে। তো সাধারণত কি হয়, সাধারণত ইউজাররা তো কেউ হয়তো ডিরেক্ট কেবল দিয়ে ডেস্কটপে ইউজ করবে, অথবা কেউ হচ্ছে ওয়াইফাই দিয়ে মোবাইলে ইউজ করবে, তাই না? তাহলে একটা ভালো হয় না, আমরা যদি এখন এখানে একটা ওয়াইফাই ক্রিয়েট করি, তাহলে মোবাইলে আপনারাও চেক করলেন, ঠিক কিনা? তাহলে আমি এখন একটা কাজ করব যে আমি এখানে একটা ওয়াইফাই ক্রিয়েট করে দেব। মানে এখন কিন্তু আমার এই হটস্পট কাজ করতে শুধু কেবল দিয়ে, কেবল ছাড়া কিন্তু কাজ করবে না। কিন্তু আমি যদি বাইরে এখন মোবাইল ইউজারদেরকে দেই, তাহলে ওদের কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে দিতে হবে, তাই না? তাহলে আমি একটা কাজ করি যে আমি এই মাইক্রোটিকেই, যেহেতু আমার এখানে ওয়াইফাই আছে, তাহলে আমি একটা ওয়াইফাই ক্রিয়েট করে দেব। ক্রিয়েট করে দিলে দেখবেন যে ওয়াইফাইয়ের নাম, আপনারা ওয়াইফাই কানেক্ট করবেন, কানেক্ট করার সাথে সাথে আপনাদের কাছে লগ ইন চলে আসবে, ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, লগ ইন হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে দেখেন কীভাবে সেটা করা যায়। তো আমি আমার এই রাউটারেই আমি সেই ওয়াইফাইটা কনফিগার করবো। তাহলে আমাদের কিন্তু ওয়াইফাই কনফিগারেশন দেখা হয়ে যাচ্ছে। তাহলে ওয়াইফাই মানে হচ্ছে এই যে WLAN ইন্টারফেস, এটার কনফিগার করবো। এখন বিষয়টা হচ্ছে আমি হটস্পট কনফিগার করছি কোন পোর্টে, 4 নাম্বার পোর্ট। তাহলে আমাকে অবশ্যই এই 4 নাম্বার পোর্টের কনফিগারেশনের সাথে ওয়্যারলেসের কনফিগারেশনের ম্যাচ থাকতে হবে, একই রকম থাকতে হবে, ঠিক আছে? তো এর জন্য কি করতে হবে, এর জন্য আমাকে একটা ব্রিজ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তাহলে কোথায় কোথায় খেয়াল করেন, কিন্তু কোথায় কোথায় চেঞ্জ করতে হবে নতুন করে ওয়াইফাই অ্যাড করার জন্য। তাহলে সবার আগে একটা ব্রিজ ক্রিয়েট করতে হবে। তাহলে ব্রিজে যাব, গিয়ে ব্রিজের নাম দিচ্ছি মনে করেন হটস্পট। তাহলে বুঝতে সুবিধা হবে যে এই ব্রিজটা হটস্পটের জন্য করা। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, ব্রিজ, তাহলে এটা ব্রিজ হটস্পট নাম দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, ব্রিজ হটস্পট, ঠিক আছে?
এই ব্রিজের ভিতরে কোন কোন পোর্ট দেব, পোর্টে যাব, যাওয়ার পরে আমাকে অবশ্যই 4 নাম্বার পোর্ট এবং অবশ্যই আমাকে WLAN পোর্ট দিতে হবে। ঠিক আছে, 1 নাম্বার কাজ গেল, ব্রিজ ক্রিয়েট করলাম, ব্রিজে পোর্ট অ্যাড করে দিলাম। এরপরে আমি হটস্পট ক্রিয়েট করার জন্য আইপি অ্যাসাইন করছিলাম কোথায়, 4 নাম্বার পোর্টে। তো এখন 4 নাম্বার পোর্টে ব্রিজের আন্ডারে দিয়ে দিছে, তাহলে আইপিটাকে আমার এখন এখান থেকে সরাই দিতে হবে ব্রিজ। ঠিক আছে, গেল। এরপরে আমাকে যেতে হবে আইপি থেকে হটস্পট, এখানে গিয়ে সার্ভারটা কোন পোর্টে ছিল আগে, 4 নাম্বার পোর্ট, তাহলে এটাকে এডিট করব, এডিট করে এখন পোর্টটা সিলেক্ট করে দেবো ব্রিজ। তাহলে কোথায় কোথায় এডিট করতেছে খেয়াল করে দেখেন। তারপরে কি করতে হবে, সার্ভার প্রোফাইলে আর কোনো কাজ নাই। আর কি বলছিলাম যে হটস্পট ক্রিয়েট করার সাথে সাথে ব্যাকএন্ডে ডিএসসিপি সার্ভারও ক্রিয়েট হয়, তাহলে আমাকে যেতে হবে ডিএসসিপি সার্ভার, আইপি ডিএসসিপি সার্ভার। এই দেখেন এখানে 4 নম্বর পোর্ট আছে, তাহলে এটাকে কি করতে হবে, ব্রিজ করে দিতে হবে। ঠিক আছে, আর নেটওয়ার্ক ঠিক আছে, ওকে ফাইন, ক্লিয়ার। এই যে হয়ে গেল, এখন কিন্তু আমার ওয়াইফাই এর মাধ্যমে পেয়ে যাবে। তাহলে এখন আমি একটা ওয়াইফাই ক্রিয়েট করি, ওয়্যারলেসে যাব, যাওয়ার পরে আমি চাইলে ওপেন রাখতে পারি, পাসওয়ার্ড নাও দিতে পারি। ঠিক আছে, সিকিউরিটি প্রোফাইল আমি ওপেন রাখলাম, কোনো সমস্যা নেই, কোনো পাসওয়ার্ড নাই। হ্যাঁ, তাহলে আমি ডিরেক্ট শুধু ওয়াইফাই নাম কেটে দেবো, ডিজেবল আছে এটাকে এনাবেল করে দিই। এবার আমি নাম দিচ্ছি, এই যে কোথায় গেলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম, ওয়্যারলেসে গেলাম, এর নাম দিব এপি, মোড দিব এপি ব্রিজ, মোড দিব এপি ব্রিজ। আর যদি 2.4 গিগাহার্টজ সিলেক্ট করে দিব বিজিএন পর্যন্ত আর কি। হ্যাঁ, ওয়্যারলেসের ব্যান্ড, এটা পরে আরও কথা বলবো। আচ্ছা, তারপরে ওয়াইফাইয়ের নাম এসএসআইডি, নাম দিচ্ছি CSL B85 হটস্পট। ঠিক আছে, আর কিচ্ছু না, নাথিং। এখন আপনারা সবাই মোবাইলে দেখেন একটা ওয়াইফাই পাচ্ছেন, CSL B85 হটস্পট। আছেন, CSL B85 হটস্পট। এটা তো কোনো পাসওয়ার্ড নাই, জাস্ট কানেক্ট করেন, কানেক্ট করলে কানেক্ট হয়ে যাবে, কিন্তু ইন্টারনেট পাবেন না। দেখেন ইন্টারনেট পাবেন না কেন, কারণ আপনি তো এখনো অথেন্টিকেটেড না। ঠিক আছে, অথেন্টিকেটেড না, তাহলে এখন হচ্ছে আপনি কার্ড নিয়েছেন মনে করেন, হ্যাঁ, তাহলে কার্ডটা কানেক্ট করবেন। তাহলে আপনি এখন একটু কষ্ট করে আসেন, আচ্ছা এই কার্ডটা কানেক্ট করে ফেলেন। এই যে অটোমেটিক স্ক্যান, এটা আপনার। এখন আপনি 1 নম্বর কার্ডটা কানেক্ট করেন, দেখেন তো এখানে স্ক্যান করার কোনো অপশন আছে কিনা। তাহলে আপনি আপনি যেটা করেন মনে রাখবেন, কোনটা করবেন, হ্যাঁ 3 নম্বরটা করেন। এটা তো অটোমেটিক নিয়ে নেওয়ার কথা আপনার। না না, আপনি কি করতেছেন দাঁড়ান, এটা তো হটস্পটের অথেন্টিকেশন, এটা তো ওয়াইফাই না, ওয়াইফাই তো হয়ে গেছে, ওয়াইফাই তো ওপেন, হটস্পটের বুঝেন নাই। এই যে ওনারটা আসছে, লগ ইন পোর্টালটা আসছে, এখন ওনার হয়তো অপশন আছে দুইটা, একটা হচ্ছে কিওয়ার্ডটাকে স্ক্যান করে নাও, আর একটা হচ্ছে এই যে ইউজার নেম পাসওয়ার্ড ম্যানুয়ালি টাইপ করো। কিওয়ার্ডটা তো কোন জায়গায় খুঁজে আপনার মোবাইল আপনি খুঁজে দেখেন। আছে?